আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার পিএইচডির গল্প শুরু করছি। তো শুরুতে একটা দুটি কথা আমার লাইভের ব্যাপারে। সেটা হচ্ছে যে আম আমি জানি যে আমার লাইভগুলি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। আমি আগেও বলেছি আমি একটু আলাপি মানুষ, গল্প বলা পছন্দ করি। অ্যাম এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আ একটা বই লেখার ইচ্ছা আছে আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে। তো এগুলি ডকুমেন্টেড হয়ে করার একটা চেষ্টা আরকি। তো ওইগুলি YouTube এ থাকলে পরবর্তীতে আমি এগুলি ইউজ করতে পারবো। তো এইজন্য যাদের জন্য আমার লাইভ গুলি লম্বা হয় তারা ভেঙে দেখতে পারেন। YouTube এ যখন আমি আপলোড করি তখন ভেঙে দেখতে পারেন বা Facebook থেকেও ভেঙে দেখতে পারেন। তো আশা করি এটা তেমন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ সবার জন্য। তো আমি আম আমার পিএইচডি গল্প শুরু করছি। প্রথমেই যেটা কথা সেটা হচ্ছে যে আমি কেন পিএইচডি করতে চাই? কেন পিএইচডি করার সিদ্ধান্ত নিলাম? তো এইটা আম দিয়েই আমি শুরু করব। তো আ যেটা একটা মিনিট। আম পিএইচডি কেন করছি? তো এর আগে আপনি দেখেন না নিচে স্ক্রল করা আছে যে কথাটা আমি বারে বলেছি যে পিএইচডি করতে যাওয়া সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেওয়া এক। এটার কারণটা কেন? যে পিএইচডি আমার অভিজ্ঞতাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পিএইচডি করাটা খুব সহজ ব্যাপার না। কিন্তু তার বলে এই না যে পিএইচডি করা উচিত না কিংবা আমি কাউকে ডিসকারেজ করছি না। এটা একটা চমকপ্রদ অভিজ্ঞতা এবং যার একবার হয় যে এটার go through করে সে বুঝতে পারে যে এটার মজা কি এবং এটার আনন্দ কি এবং সবচেয়ে বড় আনন্দ হচ্ছে পিএইচডিটা শেষ হওয়ার পরে। এর আগে একটু মাঝে চুল ছেঁড়ার মতো অবস্থা হয়। মনে হয় যে কেন এটা করতে গেলাম? আমার যে কি পাগলামি ধরেছিল? এই সিদ্ধান্ত নিলাম। এরকম প্রচুর সময় যায়, ফ্রাস্ট্রেশন যায়। কিন্তু যখন শেষ হয় এবং নামের আগে একটা ডক্টর লাগে, তখন মনে হয় যে না, এই কষ্টটা সার্থক। আর সবচেয়ে বড় যে জিনিস পিএইচডি সেটা হচ্ছে যে পিএইচডি আমাকে গবেষণা করার একটা রাস্তা করে দেয়। পিএইচডির মানে হচ্ছে যে আমি পিএইচডি শেষ করেছি, আমি ডক্টরেট পেয়েছি তার মানে হচ্ছে যে আমি গবেষণা করতে পারি। গবেষণা করার এক ধরনের সার্টিফিকেট বলতে পারেন। এজন্য এটাকে পিএইচডি স্টুডেন্টদেরকে বলা হয় পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্ট। আমাদের ইউনিভার্সিটি যেমন আমার আন্ডারে যারা যে পিএইচডি করছে তাদেরকে এটাকে বলা হয় সে পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্ট। সে নরমাল স্টুডেন্ট না, সে নরমাল বিএ এমএ স্টুডেন্ট না। তো করার সিদ্ধান্ত নিলাম পিএইচডি। আসলে তো এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে আমি আগে আমার গল্পে বলেছি যে আমার আব্বা আম্মা আমাকে ডাক্তার বানাতে চেয়েছিল, আমি ডাক্তার হতে চাইনি। তো বিভিন্ন কারণে ডাক্তার হতে চাইনি। মেডিকেল পছন্দ হতো না কিংবা বায়োলজি পছন্দ হতো না। কিন্তু আরেকটা জিনিস ছিল আমার মনে আছে যে আমার এক বন্ধু সে ডাক্তার। সে আমাকে বলেছিল যে ডাক্তারি পড়ার আগে চিন্তা করে দেখিস যে সারা জীবন কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে। এটা করার জন্য তুই প্রস্তুত আছিস কিনা? ডাক্তারি করা মানে জাস্ট পাস করলাম আর কিছু না, সারা জীবন পড়াশোনা থাকতে হবে। সেটা এমন সময় যখন আমার পড়াশোনা করতে একটুও ভালো লাগতো না। পড়াশোনা থেকে পালাবো কিভাবে সেই সেটা খোঁজ করতাম। তো আল্লাহ আমাকে, হ্যাঁ, আমি ডাক্তারি পড়িনি, কিন্তু আল্লাহ আমাকে এমনই একটা লাইনে ঢুকিয়ে দিয়েছে যেখানে পড়াশোনার শেষ নেই, সারা জীবন পড়াশোনা। এই সামার ভ্যাকেশন হয়, লোকজন ছুটিতে বের হয়, আমরাও ছুটিতে একটু এদিক সেদিক যাই, কিন্তু সামারই হচ্ছে মেইন টাইম গবেষণা করা, বই লেখা, রিসার্চ আর্টিকেল লেখা, রিসার্চ পেপার লেখা, এগুলি কাজে ব্যস্ত থাকতে হয়। তো টিচিং এর বাইরে রিসার্চ সারাক্ষণই করতে হয়। তারপরে কেন সিদ্ধান্ত নিলাম? এটার আসল ব্যাপার হচ্ছে যে আমি কেন পড়াশোনা আগে করতে চাইনি, কারণ পড়াশোনা ভালো লাগতো না। কিন্তু যখন আলিগড়ে গেলাম, পড়াশোনা আমার জীবনের অন্যতম পার্ট হয়ে গেল। আমি পড়াশোনা এনজয় করা শুরু করলাম এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমি যে সাবজেক্টে পড়তাম, সাবজেক্টটা আমার খুব পছন্দ। লিঙ্গুইস্টিক্স, ভাষাবিজ্ঞান এবং আমার শিক্ষকরা আমাকে সাংঘাতিক রকম অনুপ্রাণিত করেছে। আমি
আমার মনে আছে যে এটা একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করবো, যে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, প্রথম মানে ৩-৪ সপ্তাহের মধ্যে একটা ঘটনা, যে আমাদের একজন টিচার, আমার খুব সম্মানিত একজন টিচার, উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে আগামীকাল, এটা হচ্ছে যে সাউন্ড সিস্টেম, আমি এগুলি নিয়ে পরে আবার আলাদা করব, যে ফোনেটিক্স এন্ড ফোনোলজি, মানে যেটা বলা হচ্ছে সাউন্ড সিস্টেম, মানে ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিজ্ঞান, ওটার একটা অংশ আমাদেরকে বলেছিল যে এই ভাওয়েল চার্ট, এটা তোমরা মুখস্থ করে আসবা, আগামীকাল আমি ক্লাসে ধরবো। তো আমার আবার আরেকটা সাবজেক্টে আমার একটা পরীক্ষা থাকাতে আমি এটা ভালো করে পড়ে আসিনি, এবং পরের দিন যখন ক্লাস শুরু হলো তখন আমার মনে পড়লো, আল্লাহ আমি তো পড়িনি, সাথে সাথে বের করে পড়া শুরু করলাম। আর টিচার ক্লাসে ঢুকে একে একে জিজ্ঞেস করা শুরু করলেন যে এটা বলো, এটা তুমি বোর্ডে এসে এই এই ভাউলের সিম্বল এটা লিখো। এবং একটা কথা আছে না, পড়বি পর মালির ঘাড়ে, আমি মনে করলাম যে আমি একটু বেশি পড়ার দরকার ছিল না, 5 মিনিট দেখতে পারলেই কিন্তু আমি পারতাম। কিন্তু উনি প্রথমে আমাকে ডাকলেন, সালমান কাম হিয়ার, রাইট ইট। আমি তো বললাম যে সরি, আমি তো আই ফরগট অ্যাবাউট ইট, আমি একটা এক্সামের প্রিপারেশনে ছিলাম, করিনি। তখন আমাকে করলো কি, দরজার পাশে দাঁড়া করাই দিল, দাঁড়া ওখানে। এবারে একে একে প্রথম 7, 8, 9 জন, 10 জন, 11 জন, অনেক মধ্যে যারা যারা পারেনি সবাইকে দাঁড়া করালো। শেষের দিকে বাকিরা কিন্তু এর মধ্যে দেখে 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 নিয়েছে, খুব বড় চার্ট ছিল না, 8টা ভাওয়েল, এটাকে বলে কার্ডিনাল ভাওয়েলস, ফোনেটিক্সে বলে। তারা পারলো। তো এরপরে খুব রাগারাগি করলেন টিচার, যে তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিয়েছি, এটা করতে পারো নি। আমি তো এত লজ্জা লাগছিল, কারণ আমি তো পড়াশোনা এনজয় করতাম, পড়াশোনা করতাম। যাই হোক, ক্লাস শেষ করে বের হয়ে এলাম। তো আমি, আমাদের লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টটা 3 তলায় ছিল, তো আমি সিঁড়ি দিয়ে নামছি, আমার মন খারাপ, আস্তে করে নামছি। তো 3 তলা থেকে 2 তলায় নেমেছি, আমার টিচার আমাকে ফলো করে সিঁড়ির উপরে থেকে, সালমান আল আজামি এদিকে আসো। আমি বললাম, এ আল্লাহ, ক্লাসে অপমান করলো, এরপরে এখন আবার রুমে ডেকে অপমান করবে। রুমে ডেকে নিয়ে আসলো, গেলাম, গিয়ে বললো যে তুমি কেন পারলা না? আমি বললাম যে স্যার, আমার এরকম একটা এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম, আপনি যদি আমাকে 3-4টা ছেলের পরে জিজ্ঞেস করতেন আমি পারতাম। তখন বলে যে তোমাকে আমি কেন আগে ডেকেছি জানো, সবার আগে? এই জন্য মনে করেছি যে যদি ক্লাসে একজন ছেলে পারে সেটা তো তুমি পারবা, এবং তুমি যে পারো না এতে আমি খুবই কষ্ট পেয়েছি। এটা ছিল আমাকে, আমার মনে খুব লেগেছে যে একজন টিচার আমাকে এত ভালোবাসে এবং এত পছন্দ করে, আমার উপর তার এত আস্থা, আর আমি আস্থাটা দিতে পারলাম না। এরপরে আলহামদুলিল্লাহ এরকম সমস্যা আমার ক্লাসে আর কখনো হয়নি। এটা একটা অনুপ্রেরণা। আমি টিচারদেরকে দেখতাম, আমি জাহাঙ্গীরনগরে 1 বছর পড়েছি, আমি বেশি কিছু বলতে চাই না, কিন্তু গবেষণা কি জিনিস এই জিনিসটা আমি বুঝিনি। 1টা বছর ইউনিভার্সিটিতে পড়ে গবেষণা কি জিনিস সেটা আমি বুঝিনি। আলিগড়ে আমি প্রথম থেকে বুঝতে পেরেছি যে আমাদের টিচাররা কেমন রিসার্চ করে, গবেষণা করে, ডিপার্টমেন্ট, ওখানে যে পড়াশোনার পরিবেশ, এটা অন্যরকম, এবং সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। তারপরে আসলে সবচেয়ে বড় মানে ডিসিশন, আমি যখন চিন্তা করলাম যে আমি মাস্টার্স করব, প্রথমে তো মাস্টার্স, তারপরে না পিএইচডি, কিন্তু আমি যে টিচার হতে চাই, ইউনিভার্সিটি টিচার হতে চাই, এটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট হলাম, মনে করলাম যে হ্যাঁ এটা এটা এই লাইনে আমি আছি। কিন্তু থার্ড ইয়ারে গিয়ে আমার সবচেয়ে প্রিয় শিক্ষক, আমার তার ব্যাপারে অনেক কথাই আসবে আজকে, আমার সুপারভাইজার পরে যিনি হয়েছেন পিএইচডি, ওনার নাম আলী রিফাত ফাতিহি, এআর ফাতিহি হিসাবে সবাই জানে। উনি আসলেন, উনি জয়েন করলেন আমাদের ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে, এবং ওনাকে দেখার পরে আমি, আমার শিক্ষক কি জিনিস ধারণাই পাল্টে গেল। কারণ উনি এত নম্র ভদ্র একদিকে, আরেকদিকে ছাত্রদের জন্য যে ওনার টান, ছাত্রদের জন্য যে ওনার যে মানে ছাত্রদেরকে ভালোবাসা, এটা কি জিনিস, এটা আমি ওনার কাছ থেকে দেখতে পেরেছি। এবং আলহামদুলিল্লাহ আমি আমার শিক্ষকতা জীবনে স্টুডেন্টদের সাথে আমার যে সম্পর্ক, আমার স্টুডেন্টরা আমাকে যখন এগুলি প্রকাশ করতো যে তারা খুব পছন্দ করে কিংবা আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, আমি বললাম যে আমি যা শিক্ষক হিসেবে আমি যা শিখেছি
সব ফাতিহ স্যারের কাছ থেকে শিখেছি। এবং ওনার একটা বড় গুণ ছিল যে কোনোদিন কোনো ছাত্র যদি কোনো সমস্যা নিয়ে, কোনো একাডেমিক ম্যাটার নিয়ে ওনার কাছে আসতেন, উনি কখনো না করতেন না। এবং আমি থার্ড ইয়ারে থাকা অবস্থাতেই আমি এরকম নোট করে যেতে কাছে যেতাম। উনি এই আলিগড়ে এটা কালচার ছিল, এই দেশে এটা একেবারেই কালচারটা নেই, এটা সম্ভব না। বাংলাদেশে আমি দেখি, বাংলাদেশে হয়তো আর কিছুটা হলেও আছে, কিন্তু কি পারপাসে আছে জানি না। সেটা হচ্ছে যে উনার বাসায় অ্যাক্সেস পাওয়া শুরু করলাম, এবং উনার বাসায় গিয়ে আমি নোট নিয়ে যেতাম, উনি দেখতেন। এবং সেই যে অনার্স ফাইনাল ইয়ার থেকে শুরু করে অনার্স ফাইনাল ইয়ার, মাস্টার্স ফার্স্ট ইয়ার, মাস্টার্স সেকেন্ড ইয়ার, এই 3 বছর অন্য টিচারদের বাসায় গিয়েছি, কিন্তু এই ফাতিহ স্যারের বাসায় কত যে গিয়েছি কোনো হিসাব নেই। উনার ওয়াইফও পিএইচডি করা, কিন্তু বাচ্চারা ছোট 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 যেটা বাচ্চা ছিল, তো উনি আর বাসা দিয়ে থাকতেন, আমাদেরকে চা নিয়ে আসতেন, আর দিন রাত আমি দেখতাম যে একটা পর একটা স্টুডেন্ট, মানে সন্ধ্যার পরে থেকে পুরো সময়টা একটা পর একটা স্টুডেন্ট আসছে, কার কি সমস্যা ওনার কাছে আসছে। এবং সবচেয়ে অবাক লাগতো আমার যে পিএইচডি করছে অন্য প্রফেসরের আন্ডারে, কিন্তু একাডেমিক বিষয়ে তার কোনো সমস্যা হচ্ছে ফাতিহ স্যারের কাছে এসেছে। এবং একজনের, আমার মনে আছে যে প্রথমবার যখন আমি এটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে উনি তো অন্য একজন প্রফেসরের আন্ডারে পিএইচডি করেন, এবং আমি জানি যে ওই প্রফেসরটা উনাকে, আমার ফাতিহ স্যারকে হিংসা করেন, অপছন্দ করেন, এটা সবাই ডিপার্টমেন্টে সব আলোচনা হইতো। সেই আমি দেখলাম যে কত সময় আমি ওয়েট করলাম, প্রচুর সময় দিয়ে ওনাকে হেল্প করলেন, উনি চলে গেলেন। তারপর আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, উনি তো ওই স্যারের আন্ডারে পিএইচডি করেন, আপনি তাকে এইভাবে শুনেছেন, আপনার সাথে উনি কিরকম আচরণ করেন আমরা তো জানি। তখন উনি বললেন যে সালমান, কখনো কোনো ছাত্র যদি আমার কাছে কোনো একাডেমিক বিষয় আছে নিয়ে আসে, তাকে সাহায্য করা আমার কর্তব্য আমি মনে করি। আমি কখনো কোনো ছাত্রকে আমি ফিরিয়ে দিতে পারি না। এবং এই জিনিসটা আমি এমন ভালোভাবে শিখেছি, আলহামদুলিল্লাহ, আমি আমার শিক্ষকতা জীবনে এটা যতটুকু সম্ভব আমি পালন করার চেষ্টা করেছি। যে কোনো কারণে কোনো ছাত্র বা ছাত্রী কেউ যদি আমার কাছে কোনো সমস্যা নিয়ে আসে, কোনো পড়াশোনা কোনো জিনিস নিয়ে আসে, যে কোনো, আমি যদি এমন কোনো মানে ব্যস্ততা না থাকে যে যেটা আমি একেবারেই সময় দিতে পারবো না, আমি সাথে সাথে সময় দিই, অথবা তাকে বলি যে তুমি অন্য সময় আসো, আমি তোমাকে হেল্প করবো। তো এইভাবেই দেখলাম যে পিএইচডি করার মানে উদ্বুদ্ধ হলাম, এবং চিন্তা করলাম যে ইউনিভার্সিটি টিচার হব, ইউনিভার্সিটি টিচার হতে পিএইচডি করার ছাড়া উপায় নেই। এখন আসি যে পিএইচডির বিষয় কি। তো পিএইচডি বিষয়ের আগে একটু বলে নিই যে আমি পিএইচডি শুরু করলাম আমার টিচারের, মানে অ্যাগেন যে ফাতিহ স্যার আমার পিএইচডি সুপারভাইজার হবেন, এটা মানে অবধারিত ছিল। আমার অন্যান্য টিচাররা ভালো ছাত্র দেখে অন্যান্য টিচাররাও চাইতো যে আমি তাদের আন্ডারে পিএইচডি করি। কিন্তু পরপর 3 বছর, মানে আমার আগের 2 বছরে যারা পিএইচডি করেছে, যারা টপার ছিল ডিপার্টমেন্টে, সবাই ফাতিহ স্যারের আন্ডারে পিএইচডি করেছে। তো আমার 2 বছর আগে যিনি আমার সিনিয়র ছিলেন, যিনি ফার্স্ট হলেন, উনি ফাতিহ স্যারের আন্ডারে পিএইচডি করে উনি আমেরিকার একটা ইউনিভার্সিটিতে অনেকদিন পড়িয়েছেন, আলিগড় রিটার্ন করে এখন তিনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার আগের বছর যিনি টপ করেছিলেন, উনি ফাতিহ স্যারের আন্ডারে পিএইচডি করে এখন কাশ্মীর ইউনিভার্সিটির চেয়ারম্যান, ডিপার্টমেন্ট, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টে। এরপরে আমার সময় এরকম প্রত্যেকবার এরকম অন্য টিচাররা চায়, কিন্তু আমি বলে না, ফাতিহ স্যার আমি আপনার সাথে করবো। উনি বললো যে আবার আলিগড়ের নিয়ম ছিল যে 5 জনের বেশি একসাথে পিএইচডি স্টুডেন্ট কেউ রাখতে পারবে না। উনার তখন 5 জন ফুল ছিল। বলে যে আমি তো তোমাকে নিতে পারবো না, আমার তো 5 জন ফুল। আমি বললাম যে আমি ওয়েট করবো, আমি বাংলাদেশে গিয়ে আমি ওয়েট করবো, স্যার আপনি কখন ফ্রি হবেন, আপনার আন্ডারে কেউ একজন পিএইচডি রেডি খালি হবে, আমি এসে আপনার সাথে পিএইচডি করবো। আমি আর কারোর সাথে, তাহলে আমি পিএইচডি করবোই না, মানে আলিগড়ে পিএইচডি করবোই না। আর আলিগড়ে করার সিদ্ধান্ত হলো, এটা এর কারণটা হচ্ছে যে এটা আগেই আলাপ ছিল, পিএইচডি যে করবো এটা আগে থেকে আলাপ হচ্ছিল, যে আমার আব্বা আম্মার সাথে থাকার জন্য কেউ ছিল না ওই সময়। আমার ভাইরা 4 ভাই তো ইংল্যান্ডে থাকে, আর আমান আজমি ভাই, উনি তো আর্মিতে থাকার কারণে ওনার পোস্টিং বিভিন্ন জায়গায়। তো সিদ্ধান্ত হলো যে আলিগড় এমন একটা জায়গা যেখানে পিএইচডি করার জন্য আমাকে সবসময় ওখানে থাকতে হবে না, আমি 2-3 বার যাওয়া আসা করে পিএইচডিটা করতে পারবো।
এবং আব্বাম্মার জন্য আমি ইংল্যান্ড আমেরিকা পিএইচডি যাওয়ার সিদ্ধান্ত না নিয়ে আলিগড়ে পিএইচডি করার সিদ্ধান্ত নিই। এটার কারণে আমার কিছু সমস্যা হয়েছে ইংল্যান্ডে চাকরি পেতে, কিন্তু সেই গল্প আমি আমার পরবর্তীতে যখন আমার কর্মজীবনের আলাপ করব তখন বলবো ইনশাল্লাহ। তো আমি ওয়েট করলাম, আমি আর দেশে চলে আসলাম। তারপরে স্যারের সাথে যোগাযোগ হলো এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে উনি আবার স্যারের আবার একটা জিনিস যে উনি পিএইচডি স্টুডেন্টদের যখন রিক্রুট করেন কিংবা নিজে অ্যাকসেপ্ট করেন, নতুন নতুন বিষয় না হলে উনার পছন্দ হলো নতুন নতুন বিষয় নিয়ে রিসার্চ করা। উনি বললো যে আমার কাছে মনে হয় যে এই সাবজেক্টে তুমি করতে পারো। উনি পরামর্শ দিলেন 2-3টা, এর মধ্যে সিদ্ধান্ত হলো যে আমি বাংলাদেশের বিজ্ঞাপনের ভাষা এটার উপরে পিএইচডি করব। তো আমার টাইটেল ঠিক করা হলো, আমি টাইটেলটা ইংলিশে আগে বলি। এটা হচ্ছে হিডেন পারসুয়েডার্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ, এ সাইকোলিঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট। এটা বাংলা করলে বলে হবে যে হিডেন পারসুয়েডার্স, যেটা লুকায়িত পারসুয়েডার্স বলা হয়, যেটা যে বিজ্ঞাপন হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে কোনো কিছু জিনিস, কোনো একটা মানুষের পারচেসিং বিহেভিয়ার যেটা বলে, যে মানুষের যখন কোনো কিছু কেনাকাটার যে অভ্যাস, ওটাতে পরিবর্তন আনা, ওটা তাদেরকে ইনফ্লুয়েন্স করা। তো ওই হিডেন পারসুয়েডার, তার মানে বিজ্ঞাপনের ভাষাতে কিভাবে সরাসরি এটা কিনুন না বলে কিভাবে লুকায়িত ভাবে কিংবা ইনডাইরেক্টলি পারসুয়েশন কি করা হয়, কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই পারসুয়েশন করা হয়, সেটা সেটা আমার রিসার্চের বিষয়। এবং এটার সাথে সাইকোলিঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মনোভাষা বিজ্ঞান, মনোভাষা বৈজ্ঞানিক পর্যালোচনা। তার মানে হচ্ছে যে এটার পিছনে মানুষের মাইন্ডে কি কাজ করতে পারে, এই জিনিসগুলি চিন্তা করা। তো এইভাবে পরবর্তীতে আমার পিএইচডি থিসিসের অংশবিশেষ নিয়ে যে বই বের হয়েছে, ওটার টাইটেল হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ। সেটা ইংল্যান্ড থেকে বের হয়েছে। পুরো টাইটেলটা রাখিনি, জাস্ট ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ, এই টাইটেল। তো শুরু হলো আমার রিসার্চ করা, আমার পিএইচডি। এখন আপনি যখন পিএইচডি করবেন, পিএইচডি সবচেয়ে বড় প্রথম জিনিস এটা হচ্ছে যে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। কারণ পিএইচডি হচ্ছে যে যেই বিষয়ে আমি একটা গবেষণা করছি, এই বিষয়ে গবেষণা একই বিষয় 100% একই জিনিস আগে কি করে রাখলে তাহলে হবে না। তার মানে নতুন কিছু নিয়ে আসতে হবে, নতুন একটা বিষয় নিয়ে আসতে হবে, যেটাতে পুরো স্কলারলি ফিল্ড, যেটাকে বলে একাডেমিক ফিল্ড, কিংবা এই জগতে আমি কন্ট্রিবিউশন করব, আমি কিভাবে এই জগতে আমার একটা নতুন কিছু নিয়ে আসবো, নতুন একটা বিষয় নিয়ে আসবো। এবং চিন্তা হলো যে অবশ্যই বাংলাদেশে বিজ্ঞাপনের ভাষার ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ হয়েছে বলে আমার জানা ছিল না, এবং মনে হয়েছে যে এটাই নতুন একটা বিষয় হবে। কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। এখন আমার একটা সমস্যা ছিল যে বিজ্ঞাপন হচ্ছে একটা নতুন জগৎ। তো এই জগতে আমি তো ল্যাঙ্গুয়েজের উপর স্পেশালিস্ট। বিজ্ঞাপনের জগৎটা হচ্ছে যখন একটা মার্কেটিং, যেমন ধরেন যারা বিজনেসে পড়ে, বিজনেস স্টাডিজে পড়ে, মার্কেটিং আছে, ফাইন্যান্স আছে, ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টিং আছে। তো মার্কেটিং এর পার্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং। তো আমার তো এই লাইনে পড়াশোনা নাই। তখন আমি করলাম কি, বাংলাদেশে যখন আমি প্রথম দিকে একটা ডিপ্লোমা করলাম, এটা ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 6 মাসের একটা কোর্স করলাম, যাতে আমি বিজনেস লাইনের কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু ইম্পর্টেন্ট জিনিস, মার্কেটিং জিনিসটা কি, অ্যাডভার্টাইজিং, এগুলির টেকনিক্যাল নলেজগুলি নেওয়ার যতটুকু সম্ভব চেষ্টা করলাম, যাতে আমি এটার উপর করতে পারি। কিন্তু আমি পড়াশোনা শুরু যখন করি, তখন দেখলাম যে আমাকে কোথা থেকে আমি রিসোর্স পাবো, কোথায়, মানে বই, আর্টিকেল, জার্নাল আর্টিকেল, এগুলিতে পড়তে হবে, পাবো কোথায়? তো সবচেয়ে বড় জায়গা কি, বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি কি, ঢাকা ইউনিভার্সিটি। তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি হয়নি, সরি হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, সরি, কিন্তু তখন এতটা বেশি না, অল্প কয়েকটা ছিল। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে রিসার্চ কতটুকু হয় এটা সবাই জানে, খুবই কম রিসার্চ হয়। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে গেলাম।
গিয়ে ওখানকার প্রফেসরকে যে আলাপ করলাম, বললাম যে আমি এই বিষয়ের উপর পিএইচডি শুরু করেছি, আপনি আমাকে একটু বলেন যে বাংলাদেশে এটার উপর পিএইচডি হয়েছে কিনা, না হলে বিজ্ঞাপনের উপর কি কি পিএইচডি হয়েছে, বাংলাদেশের বিজ্ঞাপনের উপর কি কি পিএইচডি হয়েছে আমার এগুলি পড়া দরকার। কারণ আমাকে ওইটাকে বলেন লিটারেচার রিভিউ। এই মুহূর্তে আমি যখন বলবো যে আমি এই নতুন একটা গবেষণা করছি, আমি তো হাওয়ার উপর বলতে পারবো না, আমাকে যুক্তি দিয়ে দেখাতে বলতে হবে যে এটার উপরে আগে কোনো কাজ হয়নি। যখন বলবো আগে কোনো কাজ হয়নি, তখন বলতে হবে কি কি কাজ হয়েছে। যখন আমি কি কি কাজ হয়েছে দেখাবো, তখন বলতে পারবো এই কাজ হয়েছে, এই কাজ হয়েছে, এই কাজ হয়েছে, এটা হয়নি, আমি এটা করছি। এইভাবেই আমার যুক্তিটা চলে আসে। এটাকে বলে লিটারেচার রিভিউ। যে ওই পর্যন্ত এই লিটারেচার মানে কিন্তু ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচারটা না। লিটারেচার মানে বই, রিসার্চ, একাডেমিক বই, গবেষণা লব্ধ জিনিস। তো আমি জিজ্ঞেস করার পরে আমি অবাক হয়ে শুনলাম, উনি বলল সেটা হচ্ছে 1997 সালের সেপ্টেম্বরে আমি আমার পিএইচডি শুরু করি। তো তখন উনি আমাকে, আর এটা 98 সালের কোন একটা সময় হবে, তো উনি বললেন যে বিজ্ঞাপনের উপর কোনো ভাষা কেউ, বিজ্ঞাপনের উপর কেউ পিএইচডি আমাদের ইউনিভার্সিটিতে করেছে আমার জানা নেই। মানে ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজমেন্ট দূরের কথা, অ্যাডভার্টাইজমেন্টের উপরই বাংলাদেশ কোনো পিএইচডি নেই। আমরা চিন্তা করে দেখেন, এখন আমি মানে এটাকে বলে লিটারেচার রিভিউ করবো কিভাবে, পূর্বের গবেষণা আমি আমি পড়বো কিভাবে, বাংলাদেশের প্রেক্ষাপটটা আমাকে দিতে হবে, বাংলাদেশে কি বিজ্ঞাপন, কি জিনিস, বিজ্ঞাপনের একটা লিটারেচার থাকবে, যে বিজ্ঞাপনের ইতিহাস থাকবে, কিছু নেই, কোনো কিছু নেই। না বিজ্ঞাপনের ইতিহাস নিয়ে কোনো বই আছে, না বিজ্ঞাপনের পক্ষে পিএইচডি করেছে, কিছু নেই। আমি তো মহাচিন্তা করে গেলাম। তখন আমি আমার সুপারভাইজারের সাথে আলোচনায় সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, কারণ পিএইচডি তো, উনি বললো যে তুমি এটা দিয়ে ঘাবড়াচ্ছ কেন, তার মানে তুমি সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে আসছো। কিন্তু এখন আমার কি করতে হবে, বিদেশে কি হয়েছে দেখতে হবে, ইন্ডিয়াতে কি হয়েছে দেখা শুরু করলাম, আর পশ্চিমা জগতে কি হয়েছে দেখা শুরু করলাম। বিজ্ঞাপনের ভাষার উপর বই তখন খুবই কম, একটা দুইটা, মানে পুরা ইন্টারন্যাশনালি খুবই কম, এখন অনেক আছে, এই সময় খুবই কম ছিল। আমি আজ থেকে 22 বছর আগের কথা বলছি। তো আমি আমার শ্বশুর মহাশয়ের হেল্প নিলাম। উনি জার্মানিতে, উনি একজন একাডেমিক মানুষ, কিন্তু উনি আমার জগতের লোক না। তো উনি জার্মানিতে একটা কনফারেন্সে গিয়েছিলেন। তো ওনাকে আমি এই একটা লিস্ট পাঠালাম যে আমাকে, আমি এর মধ্যে বের করলাম যে কি কি ধরনের বই আছে, কি ধরনের আর্টিকেল আছে, বিশেষ করে জার্নাল আর্টিকেল পাওয়াটা অনেক কঠিন। আর তখন তো এরকম গুগল সার্চ ছিল না, এখন হচ্ছে গুগল সার্চ করে সবকিছু জানা যায়। অ্যামাজন ছিল না, অনলাইনের কি ফ্যাসিলিটি। আমার পিএইচডি স্টুডেন্ট, সে জর্ডানে থাকে, সে জর্ডান এসে জর্ডানে মেনলি থাকে, সে ওখানে বসে বসে আমার ইউনিভার্সিটি লাইব্রেরির সমস্ত ম্যাটেরিয়াল পাচ্ছে। এবং আমাদের ইউনিভার্সিটি অনলাইনে হাজার 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 লক্ষ লক্ষ হবে জার্নাল আর্টিকেল শুধু ঘরে বসে অ্যাক্সেস করা যায়। তখন কিন্তু কিছুই ছিল না। উনি বেচারা একটা পুরো দিন জার্মানিতে একটা বড় ইউনিভার্সিটিতে গিয়ে, এই তাদের লাইব্রেরিতে গিয়ে এই লিস্ট দেখে অনেকগুলি জার্নাল আর্টিকেল নিয়ে ফটোকপি করে পরে বাংলাদেশে নিয়ে আসলেন আমার জন্য। এগুলি আমার অনেক উপকার হয়েছে। তো এইভাবেই আমার আমার পিএইচডি যাত্রা শুরু, যে গবেষণা না থাকার কি সমস্যা। যাই হোক, আমি এভাবে লিটারেচার রিভিউ শুরু করলাম। তো লিটারেচার রিভিউ পরে তখন সিদ্ধান্ত যে আমি কিভাবে রিসার্চটা করব, কিভাবে গবেষণাটা করব, সিদ্ধান্ত হলো যে আমার বাংলাদেশের বিজ্ঞাপনের জন্য একটা ভাষার উপর তো কিছু নাই, তো আমি একটা ভাষা তৈরি করলাম। তো আমি একটা অ্যাডভার্টাইজমেন্টের ল্যাঙ্গুয়েজ তৈরি করলাম, 2-3 রকম ভাবে। এত ডিটেলস বলাটা ডিফিকাল্ট, সহজ ভাষায় বলা ডিফিকাল্ট, খুব একাডেমিক্যালি টেকনিক্যাল যেটা জিনিস তৈরি করলাম। এবং আমি এটাকে টেস্ট করব স্টুডেন্ট, মানে কিছু লোকদের কাছে, যে এই 2-3টা অ্যাডভার্টাইজমেন্টের কাছে কোনটা তারা বেশি পছন্দ করতেছে। তার মানে একটু বলি যে 2 ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, একটা হচ্ছে সরাসরি বলা আপনি কিনুন, আরেকটা বলা সরাসরি না বলা কিন্তু একটা আইডিয়া দেওয়া যে
ইনডাইরেক্টলি বলা, কারণ আমার রিসার্চ হচ্ছে হিডেন পারসুয়েডার্স, মানে পারসুয়েশন করা, ইনফ্লুয়েন্স করা যে ব্যাপারটা, এটা যেন সরাসরি না বললাম, ইনডাইরেক্টলি বললাম। তার মানে আপনি একজন ক্রেতা হিসাবে আমি যদি বলি ভাই এই জিনিসটা ভালো আপনি কিনেন, অথবা বলি যে এই জিনিসটা এখানে বাজারে এই জিনিস আছে, এই জিনিসের এই অবস্থা, এই জিনিসের এই অবস্থা, এই জিনিসের এই অবস্থা, কিন্তু আমি বললাম না আপনি কিনেন, কিন্তু আমি ইনডাইরেক্টলি বুঝালাম যে আমার প্রোডাক্টটা কত ভালো। তো ওইটাই আপনার বেশি পছন্দ হবে কিনা এইটা টেস্ট করার জন্য এখন আমি কিভাবে রিসার্চ, মানে কাদের কাছ থেকে ডেটা কালেক্ট করব, কাদের কাছে যাব, এটা একটা স্ট্যাটিস্টিক্স এর সিস্টেম আছে, র্যান্ডম স্যাম্পলিং। তো আমি ঠিক করলাম যে আমার টার্গেট গ্রুপ হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে আমি পার্ট টাইম পড়াতাম, সেখানকার স্টুডেন্টদের লিস্ট নিলাম, লিস্ট নিয়ে এটা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে ঠিক করা হলো যে এতজন উপর আমি ডেটা কালেকশন করব। এখন ডেটা কালেকশনে যেটা আমার সবকিছু রেডি, কোয়েশ্চেনিয়ার, প্রশ্নাবলী সব রেডি। তো আমার তখন আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম ওই আমার কয়েকজন ছাত্রকে আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়ে ওদেরকে পাঠালাম, ওই ইউনিভার্সিটিতে কথা বললাম, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার সবার সাথে কথা বলে এই ছাত্রছাত্রীদের ডিটেলস নিয়ে টার্গেট করে তাদের কাছে অ্যাপ্রোচ করা হলো যে তারা, এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিসার্চের, যে আমি কিন্তু লোকজনের অনুমোদন না নিলে রিসার্চ করা যায় না। যা কোনো মানুষের কাছে যদি আমি গবেষণা করতে চাই, তাকে প্রশ্ন করতে চাই, সর্বপ্রথম তার অনুমতি লাগবে। এখনকার জগতে ব্যাপারে, এখনকার সময়ে রিসার্চে এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট বিষয়, সেটা বলে এথিক্স। এথিক্স হচ্ছে যে আমি কারো কাছে প্রশ্ন করলাম আমার গবেষণা নিয়ে, সে জানে না যে আমি গবেষণা করছি, তাহলে এটা এথিক্যাল না এবং এই রিসার্চ অ্যাকসেপ্টেবল হবে না। তার কাছ থেকে রিটেন পারমিশন নিতে হবে। তো এটা করতে গিয়ে আমি দেখলাম যে মানে প্রায় অর্ধেকের মতো যাদেরকে আমি আমার, এবং যেহেতু এটা স্ট্যাটিস্টিক্যালি এই লিস্টটা তৈরি করা হয়েছে, আমি যে কোনো একজন মানুষের কাছ থেকে টার্গেট করতে পারবো না। ওই যারা স্ট্যাটিস্টিক্যাল রিসার্চের মাধ্যমে যাদের নামগুলি এসেছে, শুধু তাদের কাছেই, নাম তো আসলে ওদের রোল নম্বর, এনরোলমেন্ট নম্বর আসছিল, সেখান থেকে ওদের কাছে টার্গেট করা হয়েছে, এদের বাইরে তো আমি করতে পারবো না। যাই হোক, তো অর্ধেকের মতো লোক পার্টিসিপেট করলো, এটা ইট ওয়াজ গুড এনাফ, কিন্তু সবাই পায়নি এবং তাদের অসহযোগিতা কিছু কিছু এসেছিল, কিন্তু আমি ওটাকে বড় করে না দেখে সহযোগিতার কথাই বলবো। ইউনিভার্সিটির প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে অ্যালাউ করেছে, এবং সেসব ছাত্রছাত্রীদের প্রতি আমি কৃতজ্ঞ যারা যারা টেক পার্টিসিপেট করেছে, এবং অবশ্যই আমার সেই সব রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমার ছাত্রছাত্রী, ওদের সাথে আমার এখনো যোগাযোগ আছে, যারা আমাকে এ ব্যাপারে হেল্প করেছে। তো এভাবে আমি ডাটা কালেকশন করলাম। এখন ডেটা কালেকশনের পরে ডেটা অ্যানালিসিস এবং থিসিস লেখা। তো আমি ডেটা অ্যানালিসিস করলাম, এখন লিখতে তো হবে। এর মধ্যে তো আমি অবশ্য প্রতি বছর 2-3 বার করে আলিগড়ে যাচ্ছি, আমার টিচারের সাথে কথা হচ্ছে, এগুলি তো হবে। আমার সুপারভাইজারের সারাক্ষণ পর্যবেক্ষণ তো আছেই। তো এখন আমি মানে নাটকীয় গল্প দুই একটার মধ্যে আসছি। একটা হচ্ছে যে আমি দিল্লিতে কেন গেলাম। দিল্লি, আমি কিন্তু আলিগড়ের ছাত্র, আলিগড়ে পিএইচডি করছি, দিল্লি কেন? দিল্লি হচ্ছে আলিগড় থেকে ট্রেনে 2 ঘন্টা, 80 মাইলের মতো দূরত্ব। তো আমার সুপারভাইজার আমাকে জানালেন যে আমি একটা প্রজেক্টে, উনি তো মানে এত ব্যস্ত থাকতেন, উনি এত বেশি রিসার্চ করতেন যে তার খুবই ইন্ডিয়াতে তার খুবই সুনাম। আমার অ্যাকচুয়ালি আমার সুপারভাইজার আমার পিএইচডি শেষ হওয়ার আগেই, আমি থিসিস জমা দেওয়ার পরে আমেরিকার খুব বিশ্ববিখ্যাত পৃথিবীর প্রথম 10টি ইউনিভার্সিটি একটি, কর্নেল ইউনিভার্সিটি, সেখানে উনি ভিজিটিং প্রফেসর হিসাবে 3 বছরের জন্য গিয়েছিলেন, এবং সেটা প্রথম জয়েন করলেন আমি আমার থিসিস জমা দেওয়ার পরে। তো এবং আমি যখন থিসিস ডিফেন্ড করি তখন উনি এসেছিলেন। তো যাই হোক, তো উনি একটা প্রজেক্টে
দিল্লিতে ডেপুটেশনে ছিলেন, মানে টিচিং না করে একটা রিসার্চ প্রজেক্টের জন্য ওনাকে দিল্লিতে প্রজেক্টের লিড হিসাবে দিল্লিতে থাকতেন। এবং যেখানে থাকতেন আমি চিন্তা করলাম যে এখন তো উনি আমার বললো যে তুমি দিল্লিতে থাকার ব্যবস্থা করো, আমার সাথে ইয়া করতে হলে তুমি দিল্লিতে। আর এটা হচ্ছে শেষে আমার টিচারে আমাকে বললেন যে তুমি তোমার কাজ ধীরগতিতে আগাচ্ছে, তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশে তোমার ফ্যামিলি আছে, তোমার চাকরি আছে, এগুলি করে তুমি পিএইচডি শেষ করতে পারবে না, তুমি চলে আসো, করে আসে আমার সাথে থেকে কাছাকাছি থেকে তুমি থিসিস লেখাটা শেষ করো, আদারওয়াইজ তোমার আরো সময় লাগবে। এবং এটাও কথা যে ওনার তখন আমেরিকায় চলে যাওয়ার কথাবার্তা শুরু হয়ে গেছে। উনি বলে যে আমি যদি চলে যাই তখন তুমি আরো বিপদে পড়বা, তো তুমি থিসিস সাবমিট তাড়াতাড়ি করে ফেলো। তো আমি দিল্লিতে গেলাম। আমার দিল্লিতে আমার এক ফ্রেন্ড জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে পিএইচডি করছিল, সে সামার ভ্যাকেশনে সে চলে আসবে, তার রুমে থেকে আমি গেলাম। এবং আমি যখন আমি ভিজিট ভিসা নিয়ে যেতাম, স্টুডেন্ট ভিসা নিয়ে আমি এত ঝামেলা করিনি, প্রতি বছর আমি 2-3 বার ইন্ডিয়াতে যেতাম, ভিজিট ভিসা নিয়ে যেতাম আমার পিএইচডি কাজের জন্য। তো যথারীতি ভিজিট ভিসা নিয়ে গেলাম এবং আমি যাওয়ার পরপরই ভিসা এক্সটেনশনের চেষ্টা করলাম। আমার প্ল্যান ছিল যে 1 মাসের ভিসা ওরা দিয়েছে, 1 মাসের দেয়, আমি আর 1 মাস গিয়ে এক্সটেন্ড করতে যাবো। যে 1 মাসের ভিসা এক্সটেনশন করতে গেলাম, এটা বলে কি যে না তোমার তো ভিসা এক্সটেনশন করা যাবে না। তো কেন? বলে যে না তোমার কোনো মেডিকেল রিজন ছাড়া। আমি বললাম যে দেখো আমি তো এই কাজের জন্য আসছি, আমার আর একটু সময় লাগবে লিখতে। কোনো উপায় নেই। তখন বলে কি একটা উপায় আছে, কি যে তুমি রাস্তায় যাও, ট্রাকের সামনে তোমার পা দিয়ে দাও, তোমার ট্রাক তোমার পায়ের উপর দিয়ে যাবে, তোমার পা ভাঙবে, তখন হসপিটালে তুমি মেডিকেল সার্টিফিকেট দেখাও, আমরা ভিসা এক্সটেনশন দিব। মানে চিন্তা করে দেখেন ব্যবহারটা কি। যাই হোক, আমি যখন টিচার আমার সুপারভাইজারের কাছে গেলাম, যে বললাম যে স্যার আমার তো এই অবস্থা, আমি 2 মাসের আশা করেছি 1 মাস। তখন আমাকে উনি বললেন যে সালমান, আমি তোমাকে যতটুকু জানি তোমার পক্ষে 2 মাসের কাজ 1 মাসে করা সম্ভব। তোমাকে টার্গেট করতে হবে 1 মাসের মধ্যে তুমি থিসিস লেখা শেষ করে তুমি জমা দিয়ে যাবে। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। উনি আমাকে বলছেন যে আমার তোমার প্রতি সেই আস্থা আছে, যাও লেখা শুরু করো। 3-4 দিন পরে আমি বললাম যে উনি 2-3 দিন পরে সময় দিলেন যে তুমি এই জিনিসটাগুলি লেখা নিয়ে আসো। লিখে নিয়ে গেলাম। বিশ্বাস করেন আমাকে, আমি যখন দিলাম উনি আগের সন্ধ্যার সময় দিলেন, পরদিন উনি বললেন যে আমি পরদিন এসে সকালবেলা আসো, আমি রাত্রেবেলা দেখে রাখবো। সকালে যখন গেলাম ওনার অফিসে, উনি আমার লেখাটা এইভাবে ছুঁড়ে মারলেন। সে বললেন সালমান, ইউ হ্যাভ লস্ট ইউর টাচ। মানে তার মানে হচ্ছে সালমান তোমার সেই আগের ক্ষুরধার লেখা নাই, তুমি আগের মতো পারছো না। আমি এখানে সালমান দেখতে পাচ্ছি না। তারপর একটা সমস্যা বললেন। তখন আমি বললাম যে স্যার তাহলে আমি কি হবে? বলে যে তুমি হতাশ হচ্ছ কেন? তোমার মধ্যে যোগ্যতা আছে, আমি এটার মধ্যে এই যোগ্যতাটা দেখছি না, এই সমস্যা আছে, তুমি যাও আবার লিখো এবং আমি মনে করি তুমি পারবে। এরপরে যে শুরু হলো, মানে আমি বলি মানে 3.5 সপ্তাহ, 3 সপ্তাহে হবে, 3 সপ্তাহ একটু বেশি, দিনের মধ্যে 18-19 ঘন্টা খালি লিখি আর ওখানে টাইপ করতে দিই। আমার তো কম্পিউটারে ছিল না তখন, কিন্তু এরকম ল্যাপটপ এগুলি অ্যাভেলেবল এরকম ছিল না। ইউনিভার্সিটির যারা টাইপিস্ট, আমি কয়েক পৃষ্ঠা লিখতাম, তাদেরকে দিতাম, তারা টাইপ করতো, আমি লিখতাম, টাইপ করতো, এইভাবে করে করে তারপরে স্যারের কাছে দেখাতাম। পরের সপ্তাহে যখন গেলাম বললাম যে ইয়েস, আই ক্যান সি সালমান अगेन, মানে আমি আবার সালমানকে দেখতে পাচ্ছি। এইভাবে আমি দিল্লিতে 1 মাস কাটালাম এবং শেষে মানে উনি যে এই গল্পটাই বলছিলাম যে আমার সুপারভাইজারের ভূমিকা কি ছিল, যে উনি আমাকে এমন ভাবে এনকারেজ করলেন। এখন থিসিস লেখা প্রায় শেষ, আমার ভিসার আছে মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে আমার ছাড়তে হবে, আমার টিকিট রেডি করা আছে। এখন আমাকে জমাতে দিতে হবে। জমা দেওয়ার একটা বিরাট প্রসেস, বিরাট ব্যুরোক্রেটিক প্রসেস, অনেকগুলি জায়গায় সাইন লাগে, অনেক কিছু লাগে। তো স্যার বললেন যে আমি অমুক দিন আলিগড়ে যাচ্ছি, তুমি আমাকে অমুক সময় লেখাটা তোমার থিসিসটা নিয়ে এসে আমার কাছে দিবে, আমি নিয়ে যাব,
আলিগড়ে আমার বাসায়, আমি রাত্রেবেলা পড়বো, তুমি পরদিন সকালে আলিগড়ে চলে আসবা, তারপরে ওই দিন তুমি জমা দিবা। মানে ওই দিন তোমার অন্য কাজ আছে, আমি ওই আলোচনায় আসছি, কিন্তু বলে যে আমি ওইটা নিয়ে যাব, তুমি আসো। তো আমার যে টাইমিং ছিল যে স্যার যে সময় ট্রেনে উঠবে, তো সে তার আগে আমি পৌঁছার কথা, সেদিকে টাইপিং করতে গিয়ে সবচেয়ে বড় যে আমার একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার ছিল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের জন্য একটা স্পেশালিস্ট কম্পিউটারে কাজ করতে হয়, স্পেশালিস্ট লোক আছে সেখানে। যে কি হলো, ইলেকট্রিসিটি নাই, 2-3 ঘন্টা অন্তত লোডশেডিং। এই দেরি হলো, দেরি হওয়ার পরে আমি দিয়ে দেখলাম যে স্যার চলে গেছেন আমার জন্য। ওখানে বললেন যে স্যার আপনার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু ওনার লেট হয়েছে, উনি চলে গেছেন। আমি তখন মানে ওনাকে চেস করে চলে গেলাম আলিগড়ে রাত্রেবেলা, যে রাত্রেবেলা যাতে ওনারা ধরতে পারি ওনার বাসায়। কোনো মতে গেলাম আলিগড়ে, গিয়ে ওনার বাসায় গিয়ে দেখি যে বাসার লাইট অফ, মানে উনি ঘুমিয়ে গেছে। হতাশ হয়ে আমি ফিরে আসলাম। ফিরে এসে সকালবেলা আবার গেলাম, একদম ভোরবেলা। যাওয়ার পরে তো প্রথমেই স্যার আমাকে বললেন যে কি তুমি এটা কি করলা। আমি বললাম যে স্যার এই সিচুয়েশন, আমার কিছু করার ছিল না। তখন বলে যে ঠিক আছে তুমি আমাকে এটা দাও। তারপর উনি একটা বিরাট রিস্ক নিলেন। রিস্কটা হচ্ছে, উনি কিন্তু আমার পুরো থিসিসটা দেখেননি, এবং উনি এমন একজন লোক ছিলেন যে থিসিস না পড়ে উনি ওই যে সুপারভাইজারকে সাইন করতে হয়, বলতে হয় যে এটা আমি জানি এটা একটা অরিজিনাল রিসার্চ, এবং আমি এটা মানে সুপারভাইজারের সিগনেচার ছাড়া তো থিসিস জমা দেওয়া যায়। উনি কখনো না পড়ে সাইন করেন না, এবং এটা উনি ভালো করে জানেন। উনি বলেন যে আমি তো না পড়ে সাইন করবো না, কিন্তু তোমার তো দেরি হয়ে যাবে, তোমার অনেক প্রসেস আছে, তুমি একসাথে 3-4টা কাজ উনি সব অর্গানাইজ করলেন। উনি বললেন, উনি নিজেই আলিগড়ে পিএইচডি করেছিলেন, এবং উনি বলেছেন যে আমি যে জায়গায় যেখানে কম্পোজ করে, মানে পুরো কম্পিউটারে আছে, তখন ফ্লপি ডিস্কের সময় ছিল, যারা এখনকার যখন বলে বুঝবে না, একটা কম্পিউটার ফ্লপি ডিস্কে ঢুকে তারপরে এটাকে বাইন্ড করতে হয়। তো উনি যে লিস্টটা নিলেন, উনি বলেন যে বাইন্ডিং এর জন্য ওখানে ফরম্যাটিং করে বাইন্ড করতে হবে, তুমি দিয়ে দাও, আমি ওদের সাথে ফোন করে রেখেছি, ওরা তোমার জন্য ওয়েট করছে, তুমি চলে যাও, ওদেরকে বাইন্ড করতে দাও। এরপরে অনেকগুলি সিগনেচার, অনেকগুলি কাজ আছে। উনি বললেন যে ওনার কিছুদিন আগে ওনার আন্ডারে একজন পিএইচডি শেষ করেছে, আরেকজন কাশ্মীরি ছেলে, বলে যে আমি তাকে বলে রেখেছি সে ওই হাবিব হলে আছে, তুমি যাও, সে তোমাকে মোটরসাইকেল করে সব করে দিবে, যাতে তোমার তাড়াতাড়ি। আমি গেলাম, সে আমার জন্য অপেক্ষা করছিল, গেলাম, সে তার মোটরসাইকেলে করে আমার অমুক জায়গায় সিগনেচার, অমুক জায়গায় সিগনেচার, অমুক জায়গায় লাইব্রেরি ক্লিয়ারেন্স, এইটা সেইটা দুনিয়ার জিনিস সারা দিন ধরে। আর ওদিকে কিন্তু কম্পোজ হচ্ছে করে, এই আবার আলিগড়ে লোডশেডিং, এই সমস্যা আছে। আমার পরের দিন আমার সন্ধ্যার সময় ফ্লাইট দিল্লি থেকে, আমার কিন্তু সব রেডি হয়নি। যাই হোক, আমি সন্ধ্যার সময় যখন স্যারের কাছে গেলাম, উনি সারাদিন এর মধ্যে আমার থিসিসটা পড়ে ফেলেছেন। থিসিস ওইটা স্পাইরাল বাইন্ডিং কপি, মেইন বাইন্ডিং তো হবে ওই যে প্রফেশনালদের কাছে। আমি এখানে দেখা দেবেন, আমার কাছে আছে এইটা। তো এই কপি তো এখানে লেখা যে ডক্টর অফ ফিলোসফি ইন লিঙ্গুইস্টিক্স। তো উনি স্পাইরাল বাইন্ডিংটা পড়লেন। আমি সন্ধ্যার সময় গেলাম, গিয়ে উনি আমাকে বললেন যে সালমান, তোমার যদি হাতে সময় থাকতো এটা আরো ভালো হতো, কিন্তু ভালো হয়েছে, আমি সাইন করব। উনি কিন্তু আগে দিয়ে আমাকে বলেছিল যে তুমি সব করলা, কিন্তু এই রিস্কটা রয়ে গেছে যে যদি ভালো না হয় আমি কিন্তু সাইন করব না। তো অলরেডি উনি মানে ওনার প্যাডে সাইন করে আমাকে কাগজটা দিলেন, যেটা আমি ওখানে দেওয়ার পরে ওরা বাইন্ডিং এর মধ্যে ওটা ঢুকিয়ে দিল। এবং ওরা যারা এরা বললো যে আর রাত্রেবেলা সারা রাতের মধ্যে বাইন্ডিং শেষ হবে। 8 কপি বাইন্ড করতে হয়, 8 কপি বাইন্ডিং করে 8 মানে 2 কপি আমার কাছে থাকবে, আর 6 কপি ইউনিভার্সিটিতে জমা দিতে হবে, বিভিন্ন জায়গায় চলে যায়। তো এইভাবেই
কোনোভাবে ভাবে হলো। সারা রাত ধরে তারা বাইন্ডিং করেছে। এর মধ্যে আমার টাকা পয়সা লাগবে, আমি আবার রাত্রেবেলা দিল্লি ফিরে গেলাম। ফিরে গিয়ে ওখান থেকে আমি পরদিন ভোরবেলা ট্যাক্সিতে করে আলিগড়ে আসলাম। এসে কারণ আমার থিসিসগুলি সব রেডি করে জমা দিয়ে, মানে আমি দুপুর 1টার দিকে আমি জমা দিয়েছি। আর আমার বোধহয় এভাবেই আমি মানে দিল্লিতে যে হোস্টেলে ছিলাম সবকিছু প্যাক করে সুটকেস নিয়ে এই জন্য ট্যাক্সিতে এসেছি। ওই ট্যাক্সি করে আমি 1টার দিকে থিসিস জমা দিয়ে সোজা দিল্লি এয়ারপোর্টে চলে গেছি ফ্লাইট ধরার জন্য। মানে আর 1-2 ঘন্টা এদিক সেদিক হলে আমি ফ্লাইটও মিস করতাম। আর আমার ভিসা ছিল ওই দিনই লাস্ট ডে। তো আল্লাহ রহমতে এটা কমপ্লিট হয়েছে এবং আল্লাহ সব, আমার মনে হয় আব্বা আম্মার দোয়া ছিল যে এটা আমি কমপ্লিট করতে পেরেছি। এবং আমি যখন মানে ফিরে আসি দেশে এবং আমার এই থিসিসটা আমি দেখাই আমার কলিগদেরকে, আমি যে ইউনিভার্সিটি ছিলাম, তো ওখানে একজন বড় প্রফেসর, বিজনেস ফ্যাকাল্টির যিনি চেয়ারম্যান ছিলেন, উনি দেখে বলেন, তুমি 1 মাস এটা লিখেছো? জি। তো বলে যে এই জন্য আমি, এই জন্য বিশ্বাস হয় যে তুমি যে গোল্ড মেডালিস্ট আলিগড় থেকে, এটা দেখলেই বোঝা যায়। আল্লাহর রহমত যেটা সম্ভব হয়েছিল, এবং আমার এই স্যারের যে হেল্প, এটা বলার মতো না। তো এটাই এতক্ষণ জমা দেওয়ার নাটকীয় একদিন। শেষ পয়েন্ট হচ্ছে, এখন তো অপেক্ষার পালা, জমা হয়ে গেল। এর মধ্যে স্যার আমেরিকা চলে গেলেন, অনেক সময় লাগলো। তো অনেক সময় লাগার, বেশ কয়েক মাস সময় লাগলো। তারপরে আমাকে স্যার জানালেন যে তোমার, আমাদের ইউনিভার্সিটি আলিগড়ের সিস্টেম আছে যে একটা 2জন এক্সটার্নাল এক্সামিনার, 3জন এক্সামিন করে পিএইচডি থিসিস। একজন হচ্ছে সুপারভাইজার, নিজে এক্সামিনার, একজন ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে যে কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে এক্সামিনার। আরেকজন হবে বিদেশি কোনো ইউনিভার্সিটির এক্সামিনার। যেমন আমি নিজে কিন্তু আলিগড় ইউনিভার্সিটি, আমার ডিপার্টমেন্টের অনেকগুলি পিএইচডি থিসিস এক্সামিন করেছি। মানে এটা আমাদের ইউনিভার্সিটির একটা পলিসি। তো আমার পিএইচডিটা, যে 2জন এক্সামিনার, এক্সটার্নাল এক্সামিনার ছিলেন, একজন ছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির লিঙ্গুইস্টিক্স এর ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আরেকজন ছিল মিশিগান স্টেট ইউনিভার্সিটির, ইউনিভার্সিটি অফ মিশিগানের একজন প্রফেসর। তো স্যার বলেন যে তোমার পিএইচডি রিপোর্ট চলে আসছে, তুমি অমুক তারিখে তুমি আসো, তোমার ডিফেন্ড করতে হবে, আমিও আসতেছি আমেরিকা থেকে। উনি আসলেন, তো গেলাম আর কি ভয়ে ভয়ে। তো খুবই ভয় পাচ্ছিলাম, মানে আসলে তো আমি এত তাড়াহুড়া করে লিখেছি, কেমন হয়েছে। স্যার একটু আশা ছিল যে যেহেতু স্যার সাইন করেছেন, এটা রিজেক্ট হবে না আশা ছিল। তো পিএইচডি যখন ডিফেন্ড করা হয়, থিসিস ডিফেন্ড মানে কি, যে এটাকে বলে ভাইবা, এবং বড় লম্বা ভাইবা। আমাদের ডিপার্টমেন্টে আলিগড়ে আমি নিজে অনেক পিএইচডি ডিফেন্স অ্যাটেন্ড করেছি, কারণ আমাদের সিস্টেম হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরিতে সবার সামনে, মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা থাকতে পারে, আন্ডার গ্রাজুয়েটরা না, সব টিচাররা, অন্যান্য ডিপার্টমেন্টের টিচাররাও আসেন, অন্যান্য রিসার্চ স্কলার যারা পিএইচডি করছে, এমফিল করছে, তারা, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, এমএস স্টুডেন্টরাও থাকতে পারে। তো আমার এখানে কিন্তু এরকম ভাবে হয় না। এখানে যেমন আমি যে কয়টা পিএইচডি থিসিস ডিফেন্ড করেছি, এখানে এই সিস্টেম না। এখানে হচ্ছে শুধুমাত্র, এমনকি সুপারভাইজারও থাকতে পারে না। এখানকার সিস্টেম একেবারেই ডিফারেন্ট। এখানে হচ্ছে যে 2জন এক্সামিনার থাকে, একটা ইন্টারনাল এক্সামিনার, একজন এক্সটার্নাল এক্সামিনার, আরেকজন হবে পুরো পিএইচডি এক্সাম, মানে একজন পরিচালক থাকে, বাস। আর হচ্ছে স্টুডেন্ট যে ডিফেন্ড করতেছে। তো আমার ভাইবা অ্যারেঞ্জ করা হলো, রাত্রেবেলা আমি স্যারের সাথে দেখা করতে গেলাম বাসায়। স্যার আমি খুব নার্ভাস। বলে যে তোমার নার্ভাস হওয়ার কিছু নেই, তুমি যা শান্তিতে ঘুমাও, কারণ তোমার রিপোর্ট খুব ভালো আসছে, তোমার 2 এক্সামিনারের রিপোর্ট খুব ভালো আসছে, তোমার চিন্তার কিছু নেই। তুমি যা লিখছো এটা ডিফেন্ড করতে পারলেই হলো। তুমি যা একটা লিখছো আর উল্টা পাল্টা বললা ভাইবাতে, তাহলে তো আর হবে না। আর পিএইচডির আরেকটা সিস্টেম হচ্ছে যে 3টা রেজাল্ট হতে পারে পিএইচডি যখন ডিফেন্ড হয়, থিসিস যখন, ভাইবা যখন হয়। একটা হচ্ছে যে সাথে সাথে অ্যাকসেপ্ট,
যে পিএইচডি অ্যাওয়ার্ডেড, আরটা হচ্ছে যে কোনো চেঞ্জ করার জন্য বলতে পারে যে পিএইচডি অ্যাওয়ার্ডেড কিন্তু তোমার কিছু চেঞ্জ করতে হবে। আর আর আরেকটা হচ্ছে রিজেক্টেড। তো রিজেক্টেড কমই হয়, কারণ আদারওয়াইজ সুপারভাইজার সাইন তো করবে না। কিন্তু বাকি দুইটার মধ্যে কিন্তু মানে বলা যায় না কি হয়। এখন আমার আরেকটা চিন্তা যে আমি বাংলাদেশ থেকে আমাকে আবার কাজ দিবে, খুব সারা রাত খুব দোয়া করেছি, আমার ঘুম হয়নি রাত্রেবেলা যে আল্লাহ আমার জন্য সাথে সাথে পাশ হয়ে যায়। তো পরের দিন অনেক লোক আসলো, মানে প্রায় 30-35 জনের মতো। আমার ডিপার্টমেন্টের সব টিচাররা, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে দু একজন আসলো, আমার সব রিসার্চ স্কলাররা, তারপরে 2 ঘন্টার মতো ইন্টারভিউ। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তারপরে তারা চলে গেলেন। মানে এক্সামিনার, এক্সটার্নাল এক্সামিনার যে বেনারস আমেরিকার যে এক্সামিনার উনি আসেননি, কিন্তু এটার সিস্টেম যে ইন্ডিয়ার যে একজন এক্সামিনার, এক্সটার্নাল এক্সামিনার, তো এক্সামিনার বোর্ডে ছিল আমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান, আমার সুপারভাইজার প্রফেসর ফাতিহি, আর আমার এক্সটার্নাল এক্সামিনার। এবং এরপরে ওনারা চলে গেলেন রুমে। কিছুক্ষণ পরে এসে এখন হচ্ছে রেজাল্ট, হয় বলবে যে রিজেক্টেড, অথবা বলবে যে তোমাকে কিছু অ্যামেন্ড করতে হবে, অথবা বলবে যে ইউ আর অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি। তো চেয়ারম্যান এসে ঘোষণা করেন, সবাই বসে আছে, তো এসে উনি ঘোষণা করলেন যে তোমাকে অ্যাওয়ার্ড করা হলো। তো আলহামদুলিল্লাহ আমি তারপরে হোটেল রুমে এসে নফল নামাজ পড়লাম। তো এভাবে আমার পিএইচডি কমপ্লিট হলো। এবং আমি মনে করি যে পিএইচডি কমপ্লিট করা মানে গবেষণার একটা সার্টিফিকেট পেলাম, এবং গবেষণা করার একটা সুযোগ আল্লাহ দিয়েছে, এবং এই গবেষণা করে যাচ্ছি। আমি আমার বিভিন্ন কি বিষয়ে গবেষণা করি, কি বিষয়ে গবেষণা করি, এটার উপর আমি একদিন একটা লাইভ করবো ইনশাল্লাহ। আপনাদের যাদের ইন্টারেস্ট আছে তারা আশা করি দেখবেন যে কি বিষয়ে আমি কি ধরনের গবেষণা করি, কি পেয়েছি, যতটুকু সিম্পল ভাষাতে বলা যায় চেষ্টা করব। তারপরে তো আব্বা আম্মাকে জানালাম, দেশে আসলাম, এবং আমার আব্বা আম্মাকে প্রশ্ন করলাম, এটা আমি আমার আগের লাইভেও বলেছি একটাতে, যে আপনারা তো চেয়েছিলেন আপনার ছেলের নামের পাশে ডাক্তার থাকে, বাংলায় লিখলে ডয়ে আকার, তো এখন আমার নামের সাথে আকারটা নাই আর কি, এছাড়া কিন্তু ডক্টর নামটা কিন্তু আছে, আর ইংলিশে কিন্তু একই। তো উনি আমার খুব হাসলেন, বলেন যে না আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেটা দিয়েছে আমরা অনেক অনেক খুশি, এবং ওনারা অনেক গর্বিত। তো এই হলো আমার গল্প। আমি জানি না কোনো কোশ্চেন আছে কিনা, হয়তো নাই। তারপর আমি একটু ঘুরে আসি আপনাদের কমেন্টগুলিতে। না, কোশ্চেন তো তেমন দেখছি না। স্যারের নামের কথা জিজ্ঞেস করেছেন, স্যারের নাম তো বলেছি, ওনার নাম AR ফাতিহি। উনি কিছুদিন আগে রিটায়ার করেছেন, এবং আমাদের উনি এত মানে পপুলার ছিলেন, এবং এত ভালো মানুষ, এবং এত বড় স্কলার ছিলেন, যে পরে আমাদের মানে গত বছর তার নামে একটি উনার রিটায়ারমেন্ট, অফিসিয়াল রিটায়ারমেন্টের জন্য একটা পুরো প্রোগ্রাম করে রিটায়ারমেন্ট করা হয়েছে, এবং একটা বই বের হয়েছে। তো বইতে আমাকে তারা রিকোয়েস্ট করেছে তুমি একটা আর্টিকেল লিখবা কিনা, আমি আর্টিকেল লিখেছি। একজন আমার থিসিসের শিরোনামটা আবার শুনতে চেয়েছেন, এটা হচ্ছে হিডেন পারসুয়েডার্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ, এ সাইকোলিঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট। একটা লম্বা টাইটেল, থিসিস টাইটেলগুলি একটু লম্বাই হয়। তো তো এটা তবে যে বই বললাম, যে বই যখন হয়েছে, বইতে শুধু ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ এই নামে হয়েছে। আমি এখনো অ্যাকচুয়ালি জানি না বাংলাদেশে পিএইচডির জন্য মানে কয়জন পিএইচডি করেছে অ্যাডভার্টাইজিং এর উপরে, এখন আমি জানি না। আচ্ছা, আরেকজনের প্রশ্ন হচ্ছে যে পিএইচডি করতে হলে কি কি রিকোয়ারমেন্টস লাগে। সেটা হচ্ছে যে যেখানে পিএইচডি আপনি করবেন সেটার উপর ডিপেন্ড করে। মাস্টার্স লাগে, আমার মাস্টার্সের, যেমন আমাদের ইউনিভার্সিটিতে এখন ইউকে তে আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, সেই ইউনিভার্সিটিতে আমাদের পিএইচডি তে খুব
মানে ঢোকা কঠিন। একটা হচ্ছে যে মাস্টার্সের রেজাল্ট তারা দেখবে, তারপরে প্রথমে আমাদের ইউনিভার্সিটি যেমন একটা অ্যাপ্লাই করতে হয়, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিয়ে অ্যাপ্লাই করতে হয় যে আমি এটার উপর পিএইচডি করতে চাই। তখন ডিপার্টমেন্ট দেখে যে আমার এই বিষয়ে পিএইচডি করানোর জন্য আমার এক্সপার্ট টিচার আছে কিনা, মানে সুপারভাইজ করার জন্য। যেমন আমার যে পিএইচডি স্টুডেন্ট সেটা ক্ষেত্রে এরকম ভাবে হয়েছে। তারপরে আমার কাছে যখন আলাপ করলো আমার ডিপার্টমেন্টাল হেড, আমি বললাম যে হ্যাঁ, আমি তো এটার উপরে আমি একটা বই আছে, ওইটারও আমি পরে বলবো, যে আরেকদিন গল্প করে বলবো যে আমি যেসব বই লিখেছি ওইটার উপর আলাপ করবো। তো তারপরে যখন পাওয়া যায় তখন তাকে বলে ফুল অ্যাপ্লিকেশন করো। ওই ফুল অ্যাপ্লিকেশনটা সাংঘাতিক। এটা দেখলে বোঝা যায় যে একটা তো তার রেজাল্ট, ভালো রেজাল্ট প্রিভিয়াসলি না থাকলে হবে না, আর বিদেশ থেকে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, ওটাও থাকতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন যদি স্ক্রুটিনি করা হয়, স্ক্রুটিনি করার পরে আমি তারপরে একজন কো সুপারভাইজার আছে তিনি, তারপরে আমাদের ডাইরেক্টর অফ স্টাডিজ আছে, সবাই অ্যাপ্লিকেশনটা পড়ার পরে আমরা কনভিন্স হলে তখন তার একটা ইন্টারভিউ হয়। তো আমরা স্কাইপে, যেহেতু বিদেশে ইন্টারভিউ হয়েছে, তার ইন্টারভিউ পরে আমরা ইন্টারভিউতে পছন্দ করেছি, তারপরে অ্যাকসেপ্ট শুধু না, যখন আমাদের ইন্টারভিউ প্যানেল অ্যাকসেপ্ট করেছে, আমাদের পুরো ইউনিভার্সিটির যে রিসার্চ কমিটির হেড তিনি আমাকে এবং আমার কো সুপারভাইজার আর আমার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার একজন আছে, এই দুজনকে ডেকে শুনতে চেয়েছে আমাদের কাছে, তারপরে অ্যাকসেপ্ট করেছে। এটা খুব রিগোরাস, অন্য ইউনিভার্সিটিতে এত রিগোরাস না, কিন্তু আমাদের ইয়েটা হচ্ছে, আমাদের ফিলোসফিটা হচ্ছে যে আমি পিএইচডি স্টুডেন্ট এমন কাউকে নেব যে পিএইচডি কমপ্লিট করতে পারবে, অর্ধেক করে কমপ্লিট করতে পারলো না, এটা ইউনিভার্সিটির জন্য ডিসক্রেডিট। এবং আলহামদুলিল্লাহ, যেমন আমার যে পিএইচডি স্টুডেন্ট সে খুবই ভালো, এবং প্রতি বছর তার কিন্তু আবার অ্যাসেসমেন্ট হবে যে সে প্রোগ্রেস করতে পারে কিনা। এই যে কিছুদিন আগে তার মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট বলে অ্যানুয়াল মনিটরিং রিভিউ, এটা হলো, এবং হওয়ার পরে সে ভালোভাবে এটা কমপ্লিট করলো। একজন বলেছেন রিফাত মাহমুদ, ইউকেতে পিএইচডি করতে টিউশন ফিজ লাগে। হ্যাঁ লাগে, টিউশন ফিজ লাগে, এবং ইউকেতে একটা সমস্যা যে ইউকেতে পিএইচডির স্কলারশিপ পাওয়া খুব কঠিন। কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আসতে পারেন, অনেকে আসে, কমনওয়েলথ স্কলারশিপ একটা ব্যাপার আছে, অথবা অন্য কোনো স্কলারশিপ যদি পাওয়া যায়। আবার ইউকে যারা থাকে, যেমন আমার ভাতিজি, আমার বড় ভাই মামুন ভাইয়ের মেয়ে, সে এখানকার খুব প্রেস্টিজিয়াস স্কলারশিপ, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ কাউন্সিল, AHRC, তাদের ওখানে অ্যাপ্লাই করে, খুবই কম্পিটিটিভ স্কলারশিপ, সে ওটাতে অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ সে ওটা স্কলারশিপ পেয়েছে। সে লিভারপুল ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, এবং তার পিএইচডি খুব ইন্টারেস্টিং। মোগল আমলে, সে ইংলিশ লিটারেচারের ছাত্রী, মোগল আমলের সাথে এই ইংলিশ ওই সময়কার লিটারেরি যারা ফিগার ছিল, যেমন শেক্সপিয়ারের সাথে এই মুসলিম ওয়ার্ল্ডের কি রিলেশনশিপ, কিংবা তার লেখাতে ওগুলির কি প্রভাব, এগুলির উপরে তার পিএইচডি, খুব ইন্টারেস্টিং। আরেকটা কোয়েশ্চেন রিফাত মাহমুদের, 2 ইউকে গ্রেড দিয়ে ইউকেতে পিএইচডি করা যাবে? আমাদের ইউনিভার্সিটিতে যাবে না এটা, আনফরচুনেটলি। 2 গ্রেড আসলে ব্যাপার হচ্ছে যে 2 যদি 2 যারা মানে বাংলাদেশি যারা বুঝবেন না, 2 এখানকার ইয়ে হচ্ছে ফার্স্ট ক্লাস, তারপরে সেকেন্ড ক্লাসের 2টা পার্ট, সেকেন্ড ক্লাস আপার সেকেন্ড ক্লাস, লোয়ার সেকেন্ড ক্লাস। 2-1 হচ্ছে আপার সেকেন্ড ক্লাস, তার মানে 60% উপরে, আর 50% থেকে 59% বলে 2-2 লোয়ার সেকেন্ড ক্লাস। তো লোয়ার সেকেন্ড ক্লাস যদি আন্ডার গ্রাজুয়েটে থাকে, তখন পোস্ট গ্রাজুয়েট করাই ডিফিকাল্ট, MA করাটাই ডিফিকাল্ট আমাদের ইউনিভার্সিটিতে। কিন্তু যদি কেউ MA করতে পারে, আর MA তে যদি রেজাল্ট ভালো হয়, যেমন MA আমাদের ইউনিভার্সিটির শর্ত হচ্ছে যে MA তে মাস্টার্সে 60% মিনিমাম থাকতে হবে, এটাকে বলে মেরিট। আর ডিসার্টেশনে, MA ডিসার্টেশন যেটা, ওটাতে ডিস্টিংশন থাকতে হবে, ওর নিচে তারা অ্যালাউ করেন। এটা একটু কঠিন, তবে অন্য ইউনিভার্সিটিতে একটু ইজি হতে পারে। আমাদের ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি হলেও তারা খুব মেপে পিএইচডি স্টুডেন্ট নেয়, কিন্তু অন্য ইউনিভার্সিটিতে আর একটু ইজি হতে পারে। যাই হোক, আমার একটা কথা হচ্ছে যে আসলে পিএইচডি একটা, আমাদের অনেক পিএইচডি দরকার।
আর আমাদের গবেষণার দরকার। গবেষণার একটা লাইন আমি মনে করি যারা ইসলামপন্থী তাদের মধ্যে গবেষণার অনেক অনেক বেশি প্রয়োজন। এবং বিভিন্ন ফিল্ডে আমাদের যেমন একটা একটা আমি এই কথাটা আগেও বলেছি, আমাদের একটা মানসিকতা হচ্ছে যে ইসলামিক পড়াশোনা আর অন্যান্য পড়াশোনাকে আমরা আলাদা করে দেখি। এইটা কিন্তু ঠিক না। সবকিছু কিন্তু আল্লাহর দেয়ার নলেজ, আল্লাহর দেয়া জ্ঞান। আল্লাহ যদি দেয়া জ্ঞান না থাকলে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গাতে বিভিন্ন জিনিস দিয়ে বলেছেন তোমাদের জন্য আমি এগুলি SIGN বলে সাইন, নির্দেশনা দিয়ে পাঠিয়েছি। তার মানে আল্লাহ চেয়েছেন যে আমরা এটার উপর গবেষণা করি। সায়েন্স, টেকনোলজি থেকে শুরু করে আর্টস, হিউম্যানিটিস, যে কোনো সাবজেক্টে হোক পড়াশোনা করা, এটা কোনো বিকল্প নেই, এবং রিসার্চ করা। ফরাদ হোসেনের প্রশ্ন, হিসাব বিজ্ঞান থেকে MBA করে এখন মানবিকের কোনো বিষয়ে PhD করা যাবে? সেটা আসলে ডিপেন্ড করে কোথায় করবেন। মানে এটা আসলে রিলেটেড সাবজেক্টে প্রিভিয়াস ডিগ্রি না থাকলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমাদের এখানে যেমন যে তোমার এই সাবজেক্টের উপরে, কারণ PhD যে বললাম, আমার এখানে নিচের স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছেন যে সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেওয়া। কারণ আপনি একটা আননোন এরিয়া, আমি যখন ঢুকাটা শুরু হলো, কিন্তু PhD ঢুকাটা যতটা সহজ, শেষ করা তার থেকে অনেক বেশি কঠিন। আমি অনেকগুলি PhD এক্সামিনেশন করেছি, আমি দেখেছি, এবং মানে ভাইভাতে আমি অ্যাটেন্ড করেছি, আমি দেখেছি যে মানে এটা সবসময় সম্ভব না। সুতরাং আপনার যদি এই বিষয়ের উপরে ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকে তাহলে কিন্তু আপনার ওইটার উপর PhD, কারণ PhD হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি। তো আপনার যেমন আপনি ল্যাঙ্গুয়েজে কোনো জিনিসের উপর করবেন, আপনার ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, আপনি PhD করবেন কিভাবে? যেমন আমার যে স্টুডেন্ট, সে লিঙ্গুইস্টিক্স এর সব ডিগ্রি, এখন সে করতে পারবে। এখন আপনার যদি বিজনেস লাইনে, আপনার অ্যাকাউন্টিং এ আপনি পড়াশোনা, হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং এ আপনি পড়াশোনা করেন, আর বলেছেন যে ইসলাম একেবারে যাবে না তা না। আপনার যদি ইফ ইউ ক্যান শো দ্য নলেজ, ইসলামিক ইতিহাসে PhD করতে চাচ্ছেন, এটা করা ডিপেন্ড করে যদি যেখানে আপনি করতে চান সেটা করা যেতে পারে। আমার এক ভাতিজা, সে এখানে UCL, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, খুব টপ ইউনিভার্সিটি, ওখান থেকে সে লিঙ্গুইস্টিক্স এ আন্ডার গ্রাজুয়েট করেছে। তারপরে সে কেমব্রিজ থেকে সে ইন্টারন্যাশনাল রিলেশনস এ মাস্টার্স করেছে। তারপরে আবার সে এখানে সিভিল সার্ভিসে কাজ করে, সে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে আরেকটা ডিগ্রি নিয়েছে, মাস্টার্স করেছে। কিন্তু PhD সে করতে চাচ্ছে ইসলামিক ফিলোসফিক্যাল সাইড নিয়ে, অনেক পড়াশোনা করেছে এই লাইনে, এবং সে করতে চাচ্ছে, এবং একটা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করেছে। এখনো শুরু করবে কি এখন আমি জানি না, কিন্তু এটা সম্ভব। কিন্তু সম্ভব যদি আপনার ইসলামিক ইতিহাসের সম্পর্কে এরকম পড়াশোনা থাকে, আপনি যদি ডেমনস্ট্রেট করতে পারেন। কিন্তু ডিপেন্ড করে যে আপনি কোথায় যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তাদের কি রিকোয়ারমেন্ট, ওইটা ইম্পর্টেন্ট। বাংলাদেশে কোন ইউনিভার্সিটি যদি এটা অ্যাকসেপ্ট করে, আলহামদুলিল্লাহ, আপনি করেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার একটা ফান্ডামেন্টাল জিনিস PhD, সেটা হচ্ছে যে আপনি পাগল হইতে হবে। পাগল বলতে মানে মানসিক পাগল না, আপনার সাবজেক্টে আপনি পাগল। মানে আমি আগেই বলেছিলাম, আমাকে একজন প্রশ্ন করেছে যখন আমি আমার ছাত্র জীবনের গল্প পড়ি, যে why did you choose this subject, তুমি লিঙ্গুইস্টিক্স কেন পড়ো? তখন আমি বলেছি যে I fell in love with the subject. আমার সাবজেক্টের প্রতি আমার একটা প্রেম, ভালোবাসা, এমন ভাবে, আমি যে ইউনিভার্সিটি টিচিং করি, আমি আর কোনো প্রফেশন আমি পারবো না করতে। আমি আমার যে সাবজেক্টে পড়াশোনা করি, যেটা আমি রিসার্চ করি, এটা আমি অন্তর দিয়ে ভালোবাসি। আপনি যদি PhD করতে যান আর পড়তে গিয়ে দেখেন যে আপনার এটা ভালো লাগতেছে না, যেমন আপনি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টিং ভালো লাগে না, বোঝাই যাচ্ছে। আপনি ইসলামিক ইতিহাস আপনার ভালো লাগে, আপনার যদি ভালো লাগে, এটার উপর প্যাশন থাকে, আপনি এর উপর নিজে পড়াশোনা করে একটা লেভেলে আসতে পারেন। এবং যেহেতু ইসলামিক ইতিহাস কোনো টেকনিক্যাল সাবজেক্ট না, যেমন ধরেন ইসলামিক ইতিহাসে পড়ে যদি আপনি অ্যাকাউন্টিং এ PhD করতে চান, এটা ডিফিকাল্ট হবে, কারণ অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড দরকার হয়। কিন্তু আপনি ইউ আর ট্রাইং দ্য আদার ওয়ে রাউন্ড। আমার পক্ষে টেকনিক্যালি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলে সম্ভব, কারণ আপনার যদি ইসলামের ইতিহাসে যথেষ্ট পড়াশোনা থাকে, আপনি হয়তো করতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে হবে। ইসলামিক ফাইন্যান্স, রিফাত মোহাম্মদের কোশ্চেন, ইসলামিক ফাইন্যান্সে PhD এর পসিবিলিটি UK তে কেমন? আচ্ছা, ডিপেন্ড করে। ইসলামিক ফাইন্যান্সের উপর আপনি PhD করতেই পারেন, ইসলামিক ফাইন্যান্সের উপর
সব ইউনিভার্সিটিতে কোনো না কোনো স্পেশালিস্ট আছে, আমাদের ইউনিভার্সিটিতেও আছে ইসলামিক ফাইন্যান্সের উপরে। একজন ছিল, এখন সে আছে কিনা জানি না, মানে একজন ছিল যে ইসলামিক ফাইন্যান্সের উপরে, সে চলে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে তবে আমাদের ইউনিভার্সিটি বিজনেস স্কুলে আমার মানে মুসলিম আমার একজন কলিগ আছেন, আমরা একসাথে আমাদের ইউনিভার্সিটি মসজিদে নামাজ পড়ি। তো সে বলতে পারবে যে ইসলামিক ফাইন্যান্সের স্পেশালিস্ট কেউ আছে কিনা। তবে ইউকে তে অনেক জায়গাতেই আছে, অনেক ইউনিভার্সিটি ইসলামিক ফাইন্যান্সের উপর মানে স্পেশালিজম আছে, এবং এটা সম্ভব। কিন্তু ওই যে ইউকে একটা সমস্যা হচ্ছে স্কলারশিপ পাওয়া ডিফিকাল্ট, আপনার পক্ষে সেলফ ফাইন্যান্সে আসতে হবে, তো কিন্তু সম্ভব। তো আশা করি এই আমার আলোচনায় কেউ কেউ ইন্টারেস্টেড হবেন, যারা যারা এখন মানে পিএইচডি করার জন্য কোনো বয়স লাগে না। আমি যখন পিএইচডি শেষ করেছি 2002 সালে আমার পিএইচডি শেষ হয়েছে, আমার তখন বয়স ছিল 36। তো বয়সের কোনো ব্যাপার না, আপনার পিএইচডি করার পাগলামি যদি আমার মাথায় আসে, বলে ভূত চাপে, এবং আপনি যদি মনে করেন যে আপনার সব সার্বিক দিক দিয়ে আপনার পক্ষে এটা সম্ভব, এটা খুবই ভালো একটা জিনিস করা। এবং এটা কিন্তু পিএইচডি করা মানে আপনি গবেষণা শুরু করলেন। আমি যখন আমার এই থিসিসটা এখন দেখি, আমি মনে হয় কি লিখেছি, 18 বছর আগে শেষ করা আমার পিএইচডি। এখন যদি আমি করতাম আরো অনেক ভিন্নভাবে করতাম, কিন্তু এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ আমি তো রিসার্চ শেষ করেছি, আমি ওই জায়গায় বসে থাকবো না, আমার রিসার্চ আরো নতুন ভাবে অন্য জায়গায় আরো উন্নত হবে। এখন আমি রিসার্চ যত ভালো জানি, যত গবেষণা যত যেভাবে করি, তখন আমি গবেষণা কেবল শুরু করেছি। তো এই জন্য এটা খুব খুব মানে করতে আপনার একটা সার্টিফিকেট হলো, আপনি যোগ্যতা অর্জন করলেন, রিসার্চ কিভাবে করতে হয়, লিটারেচার রিভিউ করতে হয়, ডেটা কিভাবে কালেক্ট করতে হয়, ডেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে আপনার থিসিস লিখতে হয়, কিভাবে, এগুলি সব আপনি শিখে গেলেন পিএইচডি করার। এরপরে আপনি আস্তে আস্তে আরো এখন জার্নালে লেখা, বই লেখা, এগুলি সব এরপরেই সব। আরেফিন সাহেবের প্রশ্ন, পিএইচডিতে যে সেলফ ফাইন্যান্সে করা সম্পর্কে ধারণা দেওয়া যাবে। সেলফ ফাইন্যান্সে করা মানে হচ্ছে আপনার ইংল্যান্ডে সেলফ ফাইন্যান্স অনেক এক্সপেন্সিভ, মানে বছরে আমি এখন আমি বলতে পারছি না কত, অ্যারাউন্ড 9-10 হাজার পাউন্ড আপনার খালি টিউশন ফি দিতে হবে। এটা হচ্ছে একটা বড় একটা ইনভেস্টমেন্ট। তারপরে আপনার থাকা খাওয়া এগুলি অ্যারেঞ্জমেন্ট আপনার করতে হবে। এটা আপনি যদি করতে পারেন। আমার যে স্টুডেন্ট, সে মানে জর্ডানে থাকে, সে সেলফ ফাইন্যান্সে করছে, এটা আরব দেশের লোক, তার প্রচুর টাকা পয়সা, তার কোনো সমস্যা হচ্ছে না। আমাদের দেশে এরকম লোক থাকতেই পারে, আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারা গো ফর ইট, করতে চাইলে গো ফর ইট, কিন্তু আপনার মনে করবেন যে আপনি কিন্তু সাঁতার জানেন না, নদীতে ঝাঁপ দিচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে ডিসকারেজ করার জন্য বললাম না, বলতে হবে যে এটা চ্যালেঞ্জ, কিন্তু এটার অনেক বড় প্রাপ্তি, এবং আপনি সমাজে বিরাট কন্ট্রিবিউশন করবেন। তো এই জন্যই শফিকুল পরাগ, আপনি বোধহয় প্রথম থেকে আমার আলোচনা শুনেননি, এই জন্য আপনি আমার গবেষণার বিষয়ে জানতে চাচ্ছেন। আবারও বলছি, বাংলাদেশের বিজ্ঞাপনের ভাষার উপরে আমার গবেষণা ছিল। আবার প্রথম থেকে যদি আপনি আলোচনা শুনেন, বুঝতে পারবেন যে আমি কিসের উপর করেছি। আচ্ছা, রিফাত মোহাম্মদ, জাযাকাল্লাহ খাইরান, ইজ ইট গুড চয়েস টু জয়েন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার টু ডু এমএসসি ইন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং? ইজ ইট এ গুড ইউনিভার্সিটি? ইউকে, আমি একটা কথা বলি, ইউকে সব ইউনিভার্সিটি ভালো। এখন ভালোর ক্যাটাগরি ডিফারেন্ট আছে। আমেরিকাতে যখন যান আপনি সাবধানে যাবেন। আমেরিকায় ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি আছে, এবং অনেক ইউনিভার্সিটি আছে কিন্তু কমার্শিয়াল, কিন্তু এখানে কিন্তু ইউনিভার্সিটি মানেই হচ্ছে যে ইউকে গভর্নমেন্টের অ্যাকসেপ্টেড। প্রাইভেট ইউনিভার্সিটি এখানে তেমন নাই, এবং এখানকার যারা হার্টফোর্ডশায়ার, আমি যতটুকু জানি ভালো ইউনিভার্সিটি, কিন্তু আমি এখন এটা মানে র্যাঙ্কিং এ কি অবস্থা, র্যাঙ্কিং 100 নম্বর, 120 নম্বর, এখানে ইউকেতে ইউনিভার্সিটি মানে 125-30টা। আপনি যদি 130 নম্বর ইউনিভার্সিটিতে আসেন ইউকেতে, আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড থাকবেই থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং এটা কোনো সমস্যা নেই। ইফ ইউ ওয়ান্ট টু ডু পিএইচডি দেয়ার, এমএসসি ইন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ভেরি গুড। এবং এরপর থেকে যদি আপনি মাস্টার্স এমএসসি করার পরে আপনি ইউ গো ফর পিএইচডি, এবং এটা একটা বড় রুট। আপনি যদি ইউনিভার্সিটিতে চলে আসেন, আমাদের ইউনিভার্সিটিতে এরকম আমার একজন পাকিস্তানি স্টুডেন্ট ছিল,
সে আমাদের এখানে মাস্টার্স করার পরে সে পিএইচডি করতে চেয়েছে, কিন্তু যেহেতু তার ডিগ্রি ছিল না, এনাফ রেজাল্ট ওরকম ছিল না, আমাদের ইউনিভার্সিটি বলেছে তোমাকে আমরা এমফিলে অ্যাকসেপ্ট করতে পারি। তো এটা একটা রুট হতে পারে, এমফিলে ঢোকার পরে এমফিলে যদি ভালো করো তখন আমরা পিএইচডি তে ট্রান্সফার করতে পারি। কিন্তু সে ওই অ্যাপ্লিকেশনই ভালো করতে অ্যাকসেপ্টেড হয়নি, যেহেতু তার অ্যাপ্লিকেশন এত ভালো ছিল না। তো হ্যাঁ, ঠিক আছে শফিকুল বারাক, নো প্রবলেম। আপনি কিছু আগে জয়েন করেছেন, আপনি প্রথম থেকে শুনে আপনি পেয়ে যাবেন আমার বিজ্ঞাপন, আমার পিএইচডি বিষয়বস্তুর উপরে, এবং কিভাবে পিএইচডি করলাম সবই জানা যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি তো ভাবিনি বেশ কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসছে, আমি তো ভাবিনি যে এটা 1 ঘন্টার বেশি লেগে যাবে। আবার বললাম যে আমার সময়গুলি একটু বেশি লাগে, আপনারা আমার এর জন্য ক্ষমা করবেন, কিন্তু আমি এইগুলি একটা ডকুমেন্ট করে রাখছি, যে আল্লাহ যদি তৌফিক দেয় ভবিষ্যতে বই লেখার ইচ্ছা আছে। তো এই জন্যই আবার প্রশ্ন আসছে ফরহাদ হোসেনের, এমফিল কি করতে হবে? না, এমফিল এখানে ওই যে বললাম আমার স্টুডেন্টকে এমফিল এর অফার দেওয়া হয়েছিল, এই জন্য যে সে ডাইরেক্টলি পিএইচডি করার মতো তার ব্যাকগ্রাউন্ড ছিল না। যেহেতু যাই যে বললাম যে আমাদের সিস্টেম হচ্ছে যে মাস্টার্সে মিনিমাম 60% লাগবে ওভারঅল, এবং থিসিসে 70% লাগবে, তা এটা ছিল না। তখন আমরা তাকে বলেছিলাম যে ঠিক আছে তুমি এমফিল এর জন্য অ্যাপ্লাই করো। আমি আলাপ করে তাই বুদ্ধিবাই করে বললাম তুমি এমফিল এর জন্য অ্যাপ্লাই করো, এবং এমফিল এ যদি ভালো করো পিএইচডি তে ট্রান্সফার করার চান্স, 2 বছর পরে পিএইচডি তে ট্রান্সফার করার চান্স আছে। কিন্তু আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকে আপনি ডাইরেক্ট পিএইচডি করতে পারেন। আমার স্টুডেন্ট যে পিএইচডি করছে সে কিন্তু ডাইরেক্ট পিএইচডি তে ঢুকেছে। Raihan Mahmood, Assalamu alaikum sir, I'm doing honors in Bangla department. I'm really interested to hire study for MA program. What should I do for prepare myself? ইউকে তে কোন সাবজেক্টে পড়বেন এটার উপর ডিপেন্ড করে, কারণ বাংলাতে পড়াশোনা বা এখানে তো বাংলা ডিপার্টমেন্ট আছে বলে আমি জানি না। বাংলা খুব ভালো সাবজেক্ট, বাংলা আমার খুব প্রিয় বিষয় ছিল, বাংলা সাহিত্য তো আমি অনেক পড়েছি আলহামদুলিল্লাহ। তো কিন্তু ইউকে তে কি সাবজেক্ট পিএইচডি করবেন এবং প্রথমে সরি মাস্টার্স করবেন, তো আপনি ঠিক করেন আগে কিসের মাস্টার করতে চান, এবং সেটার পরেই চিন্তা করা যাবে। টু প্রিপেয়ার ইউরসেলফ ইউকে তে পড়তে হলে ইউ হ্যাভ টু বি গুড ইন ইংলিশ। একটা সাবজেক্ট যে কোনো হোয়াট এভার সাবজেক্ট ইউ স্টাডি, ইংলিশে একটা মিনিমাম ব্যাকগ্রাউন্ড লাগবেই, তো ওইটা করা দরকার। আর এখানে IELTS পাস করতে হয়, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সার্টিফিকেট, এটা মিনিমাম কিছু মার্কস লাগে, ওইটা পাস করতে হয়। ওগুলি তারপর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে হয়, প্রসেস আছে, তো ওইগুলি প্রসেস মেনে অ্যাপ্লাই করে যেতে পারে। সম্রাট মুজাহিদ লিটারেচার রিভিউ ... এটা কি কোশ্চেন কিনা তো বুঝলাম না। আমি লিটারেচার রিভিউ সম্পর্কে এক্সপ্লেন করেছি যে লিটারেচার রিভিউ হচ্ছে যে আমি যে সাবজেক্টে পিএইচডি করতে চাই ওই সাবজেক্টের উপরে, ওই ধরনের সাবজেক্টের উপরে, ওটা আশেপাশে আগে কোনো কাজ হয়েছে কিনা। তো আগে যদি কাজ হয়ে থাকে কি কাজ হয়েছে এবং ওগুলির উপরে পর্যালোচনা। এটা শুধু আমি খালি বললাম না অমুকে এই কাজ করেছেন, না, তার কি কাজ করেছেন, সে কি রিসার্চ করেছে, কি পেয়েছে, এবং ওই রিসার্চ আমার এই রিসার্চে কি হেল্প করছে, এবং ওই রিসার্চ থেকে আমার রিসার্চ কিভাবে ডিফারেন্ট, কিভাবে ভিন্ন, এইটা প্রমাণ করা। সম্রাট মুজাহিদ, আসসালামু আলাইকুম ভাইজান, ইজ ইট পসিবল টু ডু পিএইচডি ইন সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজি স্টাডিজ? হোয়াই নট? এটা আমার স্পেশালিজম না, কিন্তু অফকোর্স ইটস এ গুড সাবজেক্ট। এখন আপনার কি ব্যাকগ্রাউন্ড আছে আই ডোন্ট নো হোয়াট ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ, বাট সামথিং সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজি স্টাডিজ এখনকার সময় তো এখন আরো খুব একটা হট টপিক হওয়ার কথা, পার্টিকুলারলি এখনকার ওয়ার্ল্ড কনটেক্সটে দিস ইজ এ গুড টপিক, সুতরাং গো ফর ইট। আমার কথা হচ্ছে যে আপনারা যদি মনে করেন আপনি পিএইচডি করতে পারবেন, গো ফর ইট, চেষ্টা করেন, লেগে যান, নেমে যান, আল্লাহর উপর ভরসা করে আপনার যদি সম্ভব হয় নেমে যান, আল্লাহ পরে সাহায্য করবে। আমি তো আমার সংসার, আব্বা আমার সাথে দেখাশোনা, আমার চাকরি, এগুলি করে বছরে 2-3 বার গিয়ে, এবং ইন্টারেস্টিং আমি যখন আমার থিসিস ডিফেন্ড করতে যাই আমার ছুটি ছিল যা তার থেকে বেশি দিন আমি থেকেছি, তো ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী তারা আমার বেতন কেটেছে,
তো আমি পিএইচডি জমা থিসিস জমা দিয়ে এসে দেখি যে আমার বেতন কেটেছে, কিছু করার ছিল না, বাট আই হ্যাড টু ডু ইট। সো আমরা ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে ইউ ক্যান গো, আসলে আমার ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে ইটস নট ইম্পসিবল টু গো টু দ্যাট লাইন to do security, but all depends where you want to do research. Always মনে করবেন যে আপনি যদি পিএইচডি করতে যান, মনে রাখবেন বেস্ট অপশন হচ্ছে ফার্স্ট ফাইন্ড এ সুপারভাইজার। এবার আপনি বললেন যে আমি সিকিউরিটি স্টাডিজের উপর পিএইচডি করতে চাই, হোয়াট অ্যাসপেক্ট অফ সিকিউরিটি এন্ড স্টাডিজ ইউ ওয়ান্ট টু ডু, কি বিষয়ের উপর করতে চান, ওইটার উপরে আপনি যে ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটি করতে চান, ওই ইউনিভার্সিটিতে যারা টিচার, যেমন আপনি যদি আমার ইউনিভার্সিটিতে যান সব টিচারদের প্রোফাইল থাকবে। আপনি যদি আমার নাম টাইপ করেন সালমান আল আজামি, প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আমার প্রোফাইল পেজ। ইংলিশে আপনি গুগল সার্চ করলে প্রথম পেজটা আসবে আমার ইউনিভার্সিটিতে আমার প্রোফাইল পেজ। ওই প্রোফাইল পেজে লিঙ্ক করলে আপনি দেখতে পারবেন যে আমার গবেষণার বিষয়গুলি কি কি, আমার পাবলিকেশন কি কি। ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওইটার উপর সুপারভাইজার আছে কিনা। কারণ আপনি যদি ইউনিভার্সিটি থ্রুতেও যান, তারা তখন ওইটাই করবে। আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে প্রথমে কিন্তু যেমন আমার সাথে যে পিএইচডিটা করেছে সে কিন্তু সবার আগে আমার সাথে যোগাযোগ করেছে এবং আমি বলেছি হ্যাঁ আমি পারবো, তখন কিন্তু সে প্রসেসে অ্যাপ্লাই করেছে। তো অটোমেটিক সে জানে যে দের ইজ সামওয়ান যে আমাকে সুপারভাইজ করার জন্য আছে, সুতরাং ইট ইজ ফাইন, আই ক্যান ডু দ্যাট। তো এইভাবেই এটা হয়। ফরহাদ হোসেনের আরেকটা কোশ্চেন, থিসিসের শিরোনাম কিভাবে সিলেক্ট করতে হয়? এটা আসলে মিউচুয়ালি, থিসিস প্রথমে যেমন আমার এখন সাথে যে পিএইচডি করেছে তার কিন্তু থিসিসের শিরোনাম কনফার্ম হয়নি, একটা আইডিয়া হয়েছে। যখন থিসিস জমা দেবে তখন আমরা আলোচনা করে একটা ভালো টাইটেল ঠিক করব। কারণ কি, আপনার যখন রিসার্চ শুরু হয়, গবেষণার লাইন আপনি শুরু করলেন একদিকে, চলে গেল আরেকদিকে, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। কারণ আপনি গবেষণা করতে 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 অনেক কিছু জানবেন, অনেক কিছু নতুন জিনিস আসবে, তখন আপনার মনে হবে আমি একটু লাইনটা একটু চেঞ্জ করতে চাই, আমি একটু লাইন ডাইরেকশনটা একটু ওদিকে নিতে চাই। সুতরাং এখনই প্রথমে কিন্তু টাইটেল ইম্পর্টেন্ট না, প্রথমে হচ্ছে টপিক, কিসের উপর করবো, রিসার্চ কোয়েশ্চেন, আপনার এইমস এন্ড অবজেক্টিভ, রিসার্চ কোয়েশ্চেন, আপনি কি অ্যাকচুয়ালি বের করতে চান, আপনার গবেষণা করতে চান কিসের উপরে, কি কন্ট্রিবিউশন করতে চান, এগুলি ক্লিয়ার হওয়া। এগুলি যদি ক্লিয়ার থাকে, যখন আমার পিএইচডি স্টুডেন্ট না হয়, টাইটেলের দিকে কারো চোখই ছিল না, তারা দেখেছে তার রিসার্চ কোয়েশ্চেন্স কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সে মানে কিভাবে করতে চায়, এটা রিয়েলিস্টিক্যালি পসিবল কিনা, এগুলি সব। তো তখন ওইভাবেই সিলেক্ট হয়। তখন টাইটেল নিয়ে এখন চিন্তা করার বিষয় না আপনি, এবং এটা মিউচুয়ালি সুপারভাইজারের সাথে আলোচনা করে, আমার সুপারভাইজারের সাথে আলাপ করে আমরা ঠিক করেছি। ওকে, অনেক লম্বা হয়ে গেল। আমি মানে প্রশ্ন আসলে তো প্রশ্নের উত্তর দিতেই হয়। আমি দেখতে পেরেছি যে আসলে সংখ্যা 50-এর থেকে লাইভের 19-এ নেমে এসেছে, কারণ যাদের অনলি ইন্টারেস্ট আছে তারাই এখন লাইভ দেখছেন। সুতরাং আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের এই ইন্টারেস্টের জন্য। আশা করি যে আমার এই আলোচনা মানে কাজে লাগবে। আমার আলোচনা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, ইন্টারেস্টেড করেছে রিসার্চ করার জন্য, এবং আশা করি যে আপনারা কেউ না কেউ পিএইচডির জন্য এগিয়ে যাবেন, এবং নিজে না পারেন আপনার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, আপনার এটা এই কালচারটা, রিসার্চের কালচারটা আমাদের দেশে বাড়ানো দরকার। আমাদের দেশে রিসার্চ করার কালচার খুবই কম। ইউনিভার্সিটিগুলিতে, সরকারি ইউনিভার্সিটিগুলিতে হয় পলিটিক্স, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে রিসার্চ খুবই কম। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে 8 বছর ছিলাম, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, আই এম ইন ডাউট। কিছু দু একটা ইউনিভার্সিটি হতে পারে। ওভারওয়েলমিং মেজরিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটি শুধুমাত্র টিচিং ছাড়া আর কিছু করে না। পাবলিক ইউনিভার্সিটিতে আপনি চিন্তা করে দেখেন, আমাদের ইউনিভার্সিটি দেশে ব্রিটেন আমেরিকা থেকে পিএইচডি করা কত টিচার আছে। এবং আপনি বড় বড় ইউনিভার্সিটির কথা বলছি, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারা কিন্তু নর্থ আমেরিকার পিএইচডি ছাড়া নেই না। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা নর্থ আমেরিকা থেকে পিএইচডি করে বাংলাদেশে গেল, এইসব জায়গায় আমেরিকান বড় বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে বাংলাদেশে গেল, তারা তো রিসার্চ জানে, কয়টা গবেষণাপত্র তারা লিখে, কয়টা, এই কালচারটা কেন নাই, এটা আমার একটা খুবই কষ্টের একটা বিষয়। এবং শুধু আমি এখানে ইউকে আমেরিকাতে কম্পেয়ার করছি না, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন। আমি কখনো কথা বলছি, আমি 1990-তে ইউনিভার্সিটিতে শুরু করেছি, আজ থেকে 30 বছর আগে আমি ইউনিভার্সিটি শুরু করেছি,
এবং 1992-তে আমি 3rd ইয়ারে ওঠার পরে সিদ্ধান্ত নিয়েছি আমি পিএইচডি করব, কারণ আমার টিচারদেরকে দেখে। সেটা তখনকার বিষয়। তার মানে এরা কত এগিয়ে আর আমরা কত পিছিয়ে। এই যে রিসার্চের কালচারটাই নেই। এবং আমাদের ইন্ডিয়াতে দেখেন খুবই প্রতি মাসে আমাদের ডিপার্টমেন্ট থেকে আলিগড়ে 15-20 জন, সরি 15-20 জন অলওয়েজ রিসার্চ করা থাকতো। প্রতি মাসে অ্যাটলিস্ট 2টা পিএইচডি থিসিস ডিফেন্ড হতো, অ্যাটলিস্ট। বললাম না যে আমার পিএইচডি সুপারভাইজার 5টার বেশি রাখতে পারবে না, আমাকে 1 বছর ওয়েট করতে হয়েছে তার সুপারভাইজার মানে আন্ডারে পিএইচডি করার জন্য, কারণ 5 জন অলরেডি তার ওই সময় পিএইচডি করছে তার আন্ডারে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আশা করি আমি আমার একটা এই লাইভগুলির মধ্যে একটা জিনিস, আমি যেমন আগামী সপ্তাহে আমি আলোচনা করব ভাষার মৃত্যুর উপরে, এবং এটা খুবই আপনারা আমার মনে হয় কেউ কখনো এটা চিন্তা করেনি, ল্যাঙ্গুয়েজ ডেথ, ভাষার মৃত্যু। এটা কি আমি একটু আইডিয়া আরো দিব, কারণ এইসব জিনিস নিয়ে চিন্তা করার দরকার আমাদের। আমরা শুধুমাত্র আমি যদি অনলাইন দেখি, ফেসবুক দেখি বা টুইটার, বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখি, শুধুমাত্র পলিটিক্স, শুধুমাত্র সমস্যা কি, মানুষকে গালাগালি, এগুলি ছাড়া কিছু নেই। প্রোডাক্টিভ কাজ করেন ভাই, আমি আমার সবাইকে, আপনাদেরকে স্পেসিফিকলি বলছি না, আমাদেরকে প্রোডাক্টিভ কাজ করা উচিত। সোসাইটি, সমাজে পরিবর্তন আনার জন্য গবেষণার কোনো বিকল্প নেই। আমরা বসে থাকবো আর ইংল্যান্ড আমেরিকার লোকেরা গবেষণা করবে, আমরা ওদের গবেষণার পরে আমরা বসে থাকবো। এখন যে ভ্যাকসিনের, আমি শুনলাম বাংলাদেশে একজন ভ্যাকসিনের আবিষ্কার করেছেন, ওয়ান্ডারফুল। এবং এই যে জিনিসটা, যে এগুলি এত কম কেন আমাদের আছে? আমাদের কিন্তু, আর সবচেয়ে বড় জিনিস কি, আমাদের বাংলাদেশিরা কি প্রতিভাবান না? আমাদের বাংলাদেশের প্রতিভাবান না হতো তাহলে আমেরিকাতে কি বলে শিকাগোতে সেই সিয়ার্স টাওয়ার হতো না, আমাদের সে বাংলাদেশি একজন করেছেন। তো আমরা কিন্তু পারি, কিন্তু আমরা দেশে কেন করি না? এই জিনিসটা আমার একটা মনে একটু কষ্ট। এবং বিদেশে গিয়ে কিন্তু আমরা ভালো করি, দেশে কেন করি না? দেশে কেন এই কালচারটা গড়ে উঠছে না? তো এটা, এই কথাটা বলি আমি আজকে শেষ করছি। আগামী সপ্তাহে আমি বললাম ভাষার মৃত্যুর উপর খুব ইন্টারেস্টিং আলোচনা, আপনারা কখনো হয়তো অনেক চিন্তা করেন, ওটার উপরে ডিসকাস করব, এবং আশা করি আপনাদেরকে কাছে পাবো। আমি একটু আইডিয়া দেব এটা কি হবে। আগামী বুধবার একই সময়, বাংলাদেশ সময় 10টা। তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।